হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জান। ছোট থেকেই তোর বাচ্চামোগুলোর প্রতি একটা অন্যরকম আকর্ষণ ছিল আমার। ছোট সময় যখন পুতুলের জন্য কান্না করতি, তখন ইচ্ছে করতো দুনিয়ার সব পুতুল তোর সামনে হাজির করতে। আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারলাম তোকে আমি ভালোবাসি। আমাকে একটা সুযোগ দে না, বিশ্বাস কর কখনো তোকে নিরাশ করবো না। মা যেমন সন্তানকে আগলে রাখে, যে কোনো পরিস্থিতিতে আমিও ঠিক তেমনি তোকে আগলে রাখবো। একটু ভালোবাসবি আমাকে? আমি আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে কোনোদিন ভালোবাসা সম্ভব। আমি অন্য কাউকে ভালোবাসি, তার সাথে আমার 2 বছরের রিলেশন। এমনকি ছেলেটা আপনার থেকেও অনেক বেশি হ্যান্ডসাম। আমি জীবিত থাকতে অন্য ছেলের সাথে রিলেশন করিস? সাহস তো কম না তোর। ইচ্ছে করছে তোকে এখনই জ্যান্ত পুঁতে ফেলে। তো করুন, মানা করেছে কে? তোকে মেরে ফেললে আমার প্রতিশোধ কিভাবে পূরণ হবে? প্রতিশোধ? কিসের প্রতিশোধ? বাহ, আমাকে কষ্ট দিলি, আর শাস্তি তোকে না দিই কিভাবে? আমি অন্য ছেলের সাথে রিলেশন করি, এতে আপনাকে কষ্ট দেওয়ার কি হলো? রিলেশন করিস 2 বছর, কিন্তু আমি তোকে ভালোবাসি আরো অনেক বছর ধরে, এবং সেটা তুই জানিস। আর জেনে শুনে অন্য একটা ছেলের সাথে রিলেশনে গিয়েছিস, তাহলে এটাকে ধোঁকা বলে না তো কি বলে? আমি আমার মতো চলবো, তাতে আপনার কি? কারণ তুই আমার, শুধু আমার। গট ইট? কই নিয়ে যাচ্ছেন আমাকে? বিয়ে করতে। আদ্র ভাইয়া, কি করছেন? কেউ দেখে ফেলবে। আমার কথাটা হয়তো তার কান পর্যন্ত পৌঁছায়নি, আর পৌঁছাবেই বা কি করে? আমি নিজেই আমার কথাটা শুনতে পাইনি। মনে বলেছি যে তাকে সামনে বলার সাহস তো আমার নেই। এমনিতে প্রচুর কষ্ট দিয়েছি তাকে আমি। তিনি আমাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে আমার ঘাড়ে নিজের মুখ গুজে দিলেন। আমি আবারও সাহস করে তার মুষ্টিবদ্ধ হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি বললেন, ভুলেও হাত ছাড়ানোর চেষ্টা করবি না মায়েরা, এর ফল কিন্তু ভালো হবে না। তার হুমকি স্বরূপ কথাটা কাঁপিয়ে দিল আমাকে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এখন যদি কান্না করি তাহলে আদ্র ভাইয়ার হাতে সেই বিখ্যাত চর খেতে হবে নিশ্চিত। তাই কিছু বললাম না, মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। তিনি এবার গম্ভীর কণ্ঠে বললেন, আমার মানা করার সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছিস কোন সাহসে? আমি নিশ্চুপ। আমার এমন নীরবতা হয়তো তার ভালো লাগেনি, তাই তিনি আমাকে ধমকে বললেন। কথা কানে যায় না? হ্যাঁ, বোবা হয়ে গেছিস তুই? তার ধমক শুনে ফুপিয়ে কান্না করে দিলাম আমি। কান্না করবি না, একদম কান্না করবি না, না হলে ঠাটিয়ে এক চর মারবো। আমি এবার রেগে ওনাকে বললাম, হ্যাঁ পারবেনই তো, শুধু আমাকে চট থাপ্পড় মারতেই তো পারবেন, একটু সফট ভাবে কথা বলা যায় না? তিনি এবার আমার কাছে আমাকে তার বুকে জড়িয়ে নিলেন। কেন যেন খুব অস্বস্তি হতে লাগলো। আবারও তার স্পর্শে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল আমার। আদ্র ভাইয়া এবার একটু নরম সুরে বললেন, আমার কথা কেন শুনিস না তুই? কেন বুঝিস না? আমি অনেকটা চাই তোকে। সব সময় আমার কথা অমান্য করতে ভাল লাগে তোর, তাই না? আমি কিছু বললাম না, কি বলবো জানিই তো না। তিনি এবার আমাকে নিজের বুকে থেকে উঠিয়ে কপালে একটা চুমু দিলেন। আমার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। বিয়ের সাজ তুলে ফেল, তোকে বিয়ের সাজে দেখার শুধুমাত্র আমার অধিকার। বলে তিনি গটগট করে চলে গেলেন। তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। এতটুকু বুঝতে পারলাম, এবারও আমার বিয়েটা হচ্ছে না। প্রত্যেকবারের মতো এবার আমার বিয়েটা ভেঙে গেল। তার একটাই কারণ, আদ্র ভাইয়ার অতিরিক্ত চাওয়া। অন্ধকার ছাদের এক কোণায় দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে মাইশা। আজ কেন যেন ওর নিজেকে প্রচুর অসহায় লাগছে। মাইশার হাতে প্রেগনেন্সির ফাইল। আজই পরীক্ষা করিয়ে জানতে পারলো ও মা হতে চলেছে, বিয়ে ছাড়া। কিন্তু মাইশার অনাগত বাচ্চার বাবা একটু আগেই মাইশাকে ফোন করে রিজেক্ট করে দিয়েছে। বড্ড অসহায় লাগছে ওর। কি করবে জানা নেই ওর। এসব চিন্তার মাঝেই কেউ মাইশার গায়ে হাত রেখে বলল, মাইশা, এত রাতে ছাদে কি করছিস তুই? আজ যে মায়ের বিয়ে, খবর আছে তোর? মাইশা পিছনে তাকিয়ে দেখে আয়ান দাঁড়িয়ে। জলদি করে নিজের চোখের পানি মুছে ফেলে মাইশা। ছাদে অন্ধকার থাকার ফলে আয়ান মাইশার চোখের পানি দেখতে পায়নি। মাইশা নিজেকে সামলিয়ে বলে, কিছু না ভাইয়া, আসলে খুব গরম লাগছিল, তাই ছাদে এসেছিলাম, যদি একটু বাতাস পাওয়া যায়। ও আচ্ছা, তুই মায়ের কাছে যা, ওর যদি কোনো দরকার হয়। হ্যাঁ, যাচ্ছি। পৃথিবীটা এমন কেন? যাকে চাই তাকে পাই না, যাকে চাই না সে বারবার কাছে আসে। কেন যে তাকে অতিরিক্ত চাই, এই অতিরিক্ত চাওয়াটা যে বড্ড খারাপ। কথাগুলো বলে কান্না করে দেয় আয়ান। যদিও ছেলেদের অত সহজে কাঁদতে নেই, তবে আজ খুব করে কাঁদতে ইচ্ছে করছে।
বিয়ের সাজ তুলে একটা নর্মাল ড্রেস পরে নিচে এলাম। এতক্ষণে শিওর আদ্র ভাই আমার বিয়েটা ভেঙে ফেলেছে। ভেতরে ভেতরে খুব খারাপ লাগছে আমার, তাও কিছু করার নেই। নিচে নেমে দেখি আদ্র ভাইয়া সোফায় বসে ফোন টিপছে, আর আমার মা শাড়ির আঁচল মুখ গুজে কাঁদছে, হয়তো আমার বিয়ে ভেঙে যাওয়ার ফলে। নিচে নেমে দেখলাম এই পরিস্থিতি দেখে সামনে যাওয়ার সাহস হলো না। আমি ফিরে চলেই যাচ্ছিলাম, তখনই দাদিমণি আমাকে গম্ভীর স্বরে ডাক দিয়ে বললেন, মায়েরা, ওইদিকে কই যাচ্ছ? এখানে আসো, আমরা তোমারই অপেক্ষা করছিলাম। দাদুর কথা শুনে এক ঢোক গিললাম। আমাদের বাড়িতে সবাই দাদুমণিকে খুব ভয় পায়, অনেক স্ট্রিক্ট মহিলা হচ্ছে আমার দাদুমণি। আমি গুটি গুটি পায়ে দাদুমণির কাছে গিয়ে বললাম, দাদুমণি কিছু বলবে?" হুম, আমার পাশে বসো। আমি দাদুমণির পাশে বসতে যাব, তখনই খেয়াল করলাম আমি যদি এখন দাদুমণির পাশে বসি তাহলে নিশ্চিত আদ্র ভাইয়ার সাথে আমার ছোঁয়া লাগবে। আর সেই কাঁপাকাঁপি তখন দাদুমণি যে কি বলবে জানি না। আমি অসহায় চোখে আদ্র ভাইয়ার দিকে তাকালাম। আমার দৃষ্টি হয়তো তিনি বুঝতে পারলেন, তাই তিনি বললেন, দাদি আমি বাইরে যাচ্ছি, কাজ আছে। দাদুমণি গম্ভীর স্বরে বললেন, না আদ্র, তুমি আমাদের ফ্যামিলির বড় ছেলের মধ্যে একজন, তোমার দায়িত্ব এখানে বেশি, তাই তোমারও কথাগুলো শোনা উচিত। আদ্র ভাইয়া দাদুমণির কথা শুনে বসে রইলেন। আমার আর কি করার, ওখানে বসতে হলো। আমার বসার পর দাদুমণি আমাকে উদ্দেশ্য করে বললেন, দেখো মায়েরা, এই নিয়ে মোট 2বার তোমার বিয়ে ভেঙে গেল। এখন এটা নয় যে আমরা তোমাকে দোষারোপ করছি। আমি জানি আমার নাতনি কোনো খারাপ কাজ করেনি, তাই এখনও বলছি এসব বিয়ে চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করো মন দিয়ে। আমাদেরই দোষ, তোমাকে এত তাড়াতাড়ি বিয়ের চাপ দেওয়া উচিত হয়নি। দাদুমণির কথা আমি সহ বাড়ির সবাই যতদূর জানি আমি ভেবেছিলাম এখন হয়তো দাদুমণি আমাকে বকা দিবে, বাট দাদুমণি তো আমায় সান্ত্বনা দিচ্ছে। হাউ! আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম তার ঠোঁটের রহস্যময় হাসি। আচ্ছা, বাই এনি চান্স এটাতে আদ্র ভাইয়ার কোনো কারসাজি নেই তো? আমার ভাবনার মাঝে আদ্র ভাইয়া সবার আড়ালে আমার কানে ফিস ফিস করে বলে, রাতে ছাদে আসবি, দেরি হলে কিন্তু আমি তোর রুম থেকে কোলে করে তুলে নিয়ে আনবো। আদ্র ভাইয়ার কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকালাম। তাকে বললাম, আমার পক্ষে আসা সম্ভব না, যদি কেউ দেখে তাহলে কি ভাববে? উনি রাগী কণ্ঠে বললেন, কে কি ভাববে তাতে আমার কিচ্ছু যায় আসে না, তোকে আসতে বলছি, ব্যাস আসবি। তাকে থামিয়ে দিয়ে বললাম, আসবো আমি। আমার উত্তর পেয়ে তিনি উঠে দাঁড়ালেন। তারপর বড় মা মানে আদ্র ভাইয়ার মাকে উদ্দেশ্য করে বললেন, আম্মা আমি পুলিশ স্টেশন যাচ্ছি, আসতে রাত হবে, অনেক কাজ জমে গেছে, 3 দিন যাইনি। হ্যাঁ, তুমি আমার জন্য অপেক্ষা করো না। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মায়েরা তো আছেই, ও তো বেশ রাত পর্যন্ত পড়ে, ওর থেকে চেয়ে নিব কিছু লাগলে, তুমি ঘুমিয়ে পড়ো। আমি অসহায় চোখে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এই লোকটা কেন আমাকে অতিরিক্ত জ্বালায়? আমি এর থেকে দূরে থাকতে চাই, আর ইনি আরো কাছে আসতে চায়। অসহ্যকর লোক একটা। আদ্র ভাইয়ার কথা শুনে বড় মা বললেন, এখন কিছু খেয়ে যা, সকালে তো কিছু খাসনি। সমস্যা নেই, স্টেশনে গিয়ে খেয়ে 10-12 নেব। জন গার্ড বলেই মিলে বেরিয়ে একটা যায় ছেলেকে আদ্র ধরে নিয়ে ভাইয়া। এসে আগে থেকে একটা পুলিশের লোকের পায়ের ইউনিফর্ম কাছে পরে ছুঁড়ে রেডি মারল। ছিল। লোকটি আদ্র ছেলেটির ভাইয়া চুলের পেশায় মুঠো একজন ধরে বলল, পুলিশ অফিসার, যদিও এখন এসপি, কিন্তু আমাদের বাড়ির কেউ চায় না ভাইয়া পুলিশ অফিসার হোক। আদ্র ভাইয়ার বাবা আর আমার বাবা একজন বিজনেসম্যান, দেশে বিদেশে বেশ খ্যাতি আছে তাদের। কে? সবাই চেয়েছিল আদ্র ভাইয়াও একজন সফল বিজনেসম্যান ছেলেটির হোক, বলা কথা কিন্তু শুনে এই লোকটি খারুসের হিংস্র কি রূপ ধারণ হয়েছে করে। কে জানে। এতটাই হিংস্র সে যে পুলিশ তাকে হবেই দেখলে বলে যে কোনো দুর্বল জেদ হার্টের মানুষ ধরেছিল, তাই তার তার সাথে জেদের হার্ট অ্যাটাক কাছে করবে। সবার হার মানতে হলো। লোকটি পাশে থাকা রিভলভার দিয়ে ছেলেটির বুকে বরাবর 10টা গুলি মারে। তারপর সেই ক্ষতস্থানে মরিচের গুঁড়ো দিয়ে পাগলের মতো হাসতে থাকে। গার্ডগুলো সাহস ভয়ে কি করে থরথর হয় তোর কাঁপছে। ওই মেয়েটাকে গুলি করতে চাস? বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই। আমার একজন কইছিল ম্যাডামরে মারতে। আদনান মাহমুদ। বিকেলবেলা মেডিকেলের বইগুলো নিয়ে হালকা পাতলা নাড়াচাড়া করছি আমি। কালই ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে এসেছিলাম। ক্লাস শুরু হবে আরো 1 সপ্তাহ পর। আমি পড়ছিলাম, তখনই দরজায় নক পড়ে। তাকিয়ে দেখি আদ্রিতা আপু দুটো চায়ের কাপ নিয়ে মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে। আমি হালকা হেসে বললাম, বাহ, আজ দেখি বিদ্যাসাগর নিজ থেকে আমার রুমে আসলো। আদ্রিতা আপু বলল,
তোর দেখা তো আর পেলাম না আমার রুমে, তাই নিজ থেকেই আসলাম। তা কি করছিলি? এই তো বই নিয়ে একটু গবেষণা। আদ্রিতাপু হচ্ছে আদ্র ভাইয়ার বড় বোন। আদ্র ভাইয়ারা 3 ভাই বোন। আদ্রিতাপু, আদ্র ভাইয়া আর মাইশা। তারা হচ্ছে আমার বড় চাচুর সন্তান। আমার বাবা হচ্ছে ছোট। আমরা 2 ভাই বোন, আমি আর আয়ান ভাইয়া। আদ্রিতাপুর সাথে কথা বলার সময় আপু এক পর্যায়ে বলে, আচ্ছা মায়েরা, জানিস তোর বিয়ে কিভাবে ভেঙেছে? আমি বললাম, না তো। তোর বিয়ে ভেঙেছে না কেউ ভাঙিয়েছে? আমি অবাক হয়ে গেলাম আপুর কথায়। আচ্ছা, আপু কি সব জানে? আদ্রিতা আপু বলল, তোর বিয়ে আদ্র ভেঙেছে রে মায়েরা। ভাই আমার তোকে অনেক ভালোবাসে। আমি আপুর কথায় টাসকি খেলাম। মনে মনে ভাবলাম, তার মানে আপু সব জানে। আমি আপুকে জিজ্ঞেস করলাম, আপু তুমি? আমি এসব অনেক আগে থেকেই জানি। কিন্তু কিভাবে? আপু মুচকি হেসে বলে, সেটা আপাতত বলা যাবে না। আপু চলে গেল আর আমি তার যাওয়ার দিকে হা হা করে তাকিয়ে আছি। এরা ভাই বোন দুটোই একরকম রহস্যে ভরা। রাতের বেলা আমি আস্তে করে পা টিপে টিপে ছাদে যাচ্ছি। একটু আগে ফোনে মেসেজ দিয়েছিল আদ্র ভাইয়া ছাদে আসতে। এক প্রকার বিরক্ত লাগছে আমার। এই লোকটার জন্য জীবনটা শেষ আমার। কবে যে মুক্তি পাবো আল্লাহ জানে। ছাদে এসে আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। আমি আস্তে করে ছাদের দরজাটা চাপিয়ে আদ্র ভাইয়ার নাম ধরে ডাক দিই। তৎক্ষণাৎ কেউ আমার মুখ চেপে ধরে পাশের দেয়ালে চেপে ধরে। আমি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলি। যখন কারো গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছিল তখন খুব অস্বস্তি হচ্ছিল। কিছুক্ষণ পর আমার নাকি সেই চির পরিচিত স্মেল আসে। যতটুকু মনে পড়ে এই পারফিউম আদ্র ভাইয়া ইউজ করে। আমার পছন্দের পারফিউম এটা। আমি ধীরে ধীরে চোখ খুলে দেখি আদ্র ভাইয়া চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। তার এমন তাকানোর মানে আমার বোধগম্য হলো না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আদ্র ভাইয়া? আর কিছু বলতে পারলাম না। তার আগেই তিনি আমার ঠোঁট আঁকড়ে ধরে খুব রুডলি কিস করতে থাকে। তার এহেন কাণ্ডে আমি স্তব্ধ, হাত পা কাঁপছে প্রচন্ড ভাবে। কিছুক্ষণ পর তিনি নিচ থেকে আমায় ছেড়ে দিয়ে বললেন, নেক্সট টাইম ভাইয়া বলার আগে এটার কথা মাথায় রাখবি। আমার ঠোঁটে স্লাইড করে কথাটা বললো আদ্র ভাইয়া। তারপর নিজের ঠোঁট মুছতে মুছতে ছাদের এক কর্নারে চলে গেলেন। আমি এখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। অন্ধকার নিস্তব্ধ শহর, চারিদিকে কুয়াশা পড়েছে। সেই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি আমি। শুধু আমি না, আদ্র ভাইয়াও দাঁড়িয়ে আছে। সেই যে আমার ঠোঁটে অবৈধ ভাবে কিস করে আকাশের দিকে তাকিয়ে আছে, তার আর কোনো খবরই নেই। এবার আর চুপ থাকতে পারলাম না। আদ্র ভাইয়াকে জিজ্ঞেস করলাম, এই আপনি আমার ঠোঁটে কিস করলেন কেন? কিছুটা রাগ মিশ্রিত স্বরে বললাম, যাতে একটু হলেও ভয় পেয়ে উত্তরটা দেয়। আমার প্রশ্নটা শুনে তার কোনো পরিবর্তন হলো না। কিছুটা মন খারাপ হলো আমার, কারণ তিনি কখনোই আমার কোনো প্রশ্নের উত্তর দেন না। বিরক্তিকর লোক একটা। আমি চলেই যাচ্ছিলাম, তখনই পেছন থেকে আদ্র ভাই আমার হাত ধরে বলে, তোর ঠোঁটে অবৈধভাবে টাচ করার ইচ্ছা আমার ছিল না, বাধ্য হয়েছে। আর কখনো যেন তোকে আমাকে ভাইয়া বলে ডাকতে না দেখি। তার কথায় বেশ অবাক হলাম। তাকে জিজ্ঞেস করলাম, আপনাকে ভাইয়া ডাকবো না তো কি বলবো? তাছাড়া বাড়ির সবাই কি বলবে? হ্যাঁ, আপনি তো আমার অনেক বড়, নাম ধরে ডাকলে কেমন দেখায়? তিনি তার ছেলের হাসি দিয়ে বললেন, মাত্র 9 বছরের বড় আমি তোর, আর নাম ধরে তো ডাকতে বলছি না। আপনি করে ডাকবি তাহলেই চলবে, কিন্তু ভাইয়া কখনোই না। আদ্র ভাইয়ার কথা কিছুটা রাগ হলো আমার। আমি তাকে বললাম, কেন? ভাইয়া ডাকলে সমস্যাটা কোথায়? আমি তো আপনার কথাটা বলতে যাব তার আগেই আমার ছোটে আঙুল দিয়ে বলে, হুশ, তুই আমার বোন কখনোই না। আমার নিঃশ্বাস তুই, আমার অক্সিজেন তুই, আমার বউ তুই। তার কথায় কিছুটা ঝটকা খেলাম, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিলাম। তিনি আমার থেকে কিছুটা দূরে সরে বললেন, আজকে শেষ, এরপর আর কখনো বৈধ অধিকার ছাড়া তোকে টাচ করবো না। আমি তার কথা শুনে মনে মনে বললাম, সেটা হয়তো কখনোই হবে না আদ্র ভাই, কারণ আমি চাই না অন্য কারো ভালোবাসার মানুষ আমার স্বামী হোক। আপনি অন্য কারো, আমার তো না। কথাগুলো মনে আওড়ে চোখ থেকে আমার পানি গড়িয়ে পড়লো। সাথে সাথে মুছে নিলাম, কারণ এটা যদি আদ্র ভাইয়া দেখে তাহলে খবর আছে আমার। তিনি একদমই আমার চোখের পানি সহ্য করতে পারে না। আদ্র ভাইয়ার মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখটা কেমন যেন শুকিয়ে আছে। তখনই মনে পড়লো আদ্র ভাইয়া সকালে না খেয়ে বের হয়েছিলেন, আর বাইরে কিছু খেয়েছেন বলে মনে হয় না, কারণ তিনি খুবই রুচিবাহী মানুষ। আমি তার কাছে এগিয়ে গিয়ে বললাম, আপনি তো সকালে কিছু খাননি, এখন একটু খেতে দিই। তিনি অন্যদিকে দৃষ্টি স্থির রেখে বললেন, তুই খাবার রেডি কর, আমি আসছি।
আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, বাইরে খুব ঠান্ডা, আবার ঠান্ডা হয়ে যাবে। হুম। দিলেন। ছাদ থেকে নেমে এলাম আমি। টেবিলে থাকা খাবারগুলো চটপট করে ওভেন থেকে গরম করে প্লেটে বেড়ে নিলাম। কিছুক্ষণ পর আদ্র ভাইয়া নেমে আসলেন। তার চোখ দুটো বেশ লাল হয়ে আছে, হয়তো ঠান্ডার জন্য। তিনি এসে চেয়ারে বসতে বসতে আমাকে উদ্দেশ্য করে বললেন। বাসার সবাই খেয়েছে? আমি বললাম, তুই খেয়েছিস? আমি কি বলবো বুঝতেই পারছিলাম না, কারণ আমি এখনো খাইনি। আর এটা যদি আদ্র ভাইয়ার থেকে নিশ্চিত বকা খেতে হবে, তাই মিথ্যে বললাম, হ্যাঁ খেয়েছি। আদ্র ভাইয়া ভ্রু কুঁচকে বললেন। আমার সাথে মিথ্যা বলিস কোন সাহসে? আমি ভয় পেলাম কিছুটা, তারপরেও নিজেকে সামলে বললাম, মিথ্যা কেন বলতে যাব? তিনি ধমক দিলেন আমাকে। একদম চুপ। আমি জানি তুই যখন মিথ্যা বলিস তখন নিজের হাতের আঙুল মোচড়ামোচড়ি করিস, আর নাও তুই এটাই করছিস। আদ্র ভাইয়ার কথা শুনে আমি চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেললাম। মনে মনে ভাবলাম, উনি এত ছোট্ট একটা জিনিসও খেয়াল করেন। উফ আল্লাহ, আগে জানলে আরো খেয়াল রাখতাম আমি। আমার চুপ থাকা দেখে উনি আবারও ধমক দিলেন। কি হলো বল, মিথ্যা বলছিস কেন? আমি কান্না স্বরে বললাম, সরি, আর এমন হবে না তো। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, নেক্সট টাইম এমন হলে থাপড়ে দাঁত ফেলে দিব, অসভ্য মেয়ে। আমি মনে মনে তাকে 1000 টাকা দিলাম। তখনই হাতে টান অনুভব করি, সামনে তাকিয়ে দেখি আদ্র ভাইয়া টান মেরেছে। তিনি আমাকে টান দিয়ে তার পাশে চেয়ারে বসায়। আমি হকচকিয়ে বললাম, কি হয়েছে? উনি ক্ষীণ স্বরে বললেন। এখনই আমার সামনে খাবার কমপ্লিট কর। আমি অসহায়ভাবে বললাম, আমি পরে খেয়ে নিব, প্রমিস। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, যেটা বলছিস সেটা কর। কি আর করার, তার সামনে বসে খেতে হচ্ছে। আগে জানলে তখনই খেয়ে নিতাম। আর চোখে তার দিকে তাকিয়ে দেখি তিনি মিটমিট করে হাসছেন। অবাক হলাম কিছুটা, কারণ তিনি খুব কম হাসেন, সবসময় গম্ভীর ফেস নিয়ে ঘুরে বেড়ান সে। আমি মনে মনে বললাম, আমাকে চাপে ফেলে হাসা হচ্ছে তাই না? ভালো হবে না তোর, বজ্জাত লোক একটা। খাবার শেষ করার পর বড় বড় পা ফেলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলাম। কেন জানি আমি আদ্র ভাইয়াকে দেখলে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তার জন্যই তো সবসময় তার থেকে দূরে দূরে থাকি। কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত তার সামনাসামনি হয়েই যাই, যেমনটা আজকে। যদিও বেশিরভাগ সময় আদ্র ভাইয়ার ডাকার কারণে তার সামনেই যেতে হয়। আমি বেডে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি, হাত পা প্রচন্ড কাঁপছে। জানি না কেন, আদ্র ভাইয়ের কারণে নাকি ঠান্ডার কারণে জানা নেই। তবে এখন আমার একটা ঘুম দরকার, গভীর ঘুম। সকালবেলা সকাল সকাল বেশ হইচইতে ঘুম ভেঙে গেল। রুম থেকে বাইরে গিয়ে দেখি আমাদের বাড়িটাকে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। বাবা মা, বড় চাচা বড় চাচি সবাই ব্যস্ত, কিন্তু এত কিসের ব্যস্ততা তাদের? আর আজকে বা কি যে বাড়ির ডেকোরেশন করা হচ্ছে? তখনই দেখলাম আমার মেজো চাচুর ছেলে সাদাফ ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ফুল নিয়ে যাচ্ছে। আমি তাকে ডেকে বললাম, ভাইয়া, আজকে কি বাসায় কোনো ফাংশন? আমার কথা শুনে তিনি এমন একটা রিয়াকশন দিলেন যেন আমি কোনো বড় পাপ করে ফেলেছি। আমি তাকে বললাম, কি হলো ভাইয়া? তুই সত্যি জানিস না? আরে না, প্লিজ বলো না, আজ কি? অদ্রিতারও এঙ্গেজমেন্ট আজকে, ভুলে গেছিস নাকি? আপু যে চাকরি পেয়েছে। আমি মাথা চাপড়ে অপরাধমূলক হাসি হেসে বললাম, হ্যাঁ হ্যাঁ, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তোর মাথায় থাকে কি? যা ফ্রেশ হয়ে নিজে ব্রেকফাস্ট করতে আয় জলদি। আসি, যাও তুমি। সাদাব ভাই আমাদের সবার বড়, মানে আদ্রিতাপু আর সে এক সমান। কিন্তু সে বিবাহিত। আদ্রিতাপু বিয়ে করেনি, কারণ তিনি নিজ পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে করবে না বলে জেদ করেছিলেন। আর আমাদের পরিবারের কেউই তাকে বিয়ের জন্য চাপ দেয়নি। কালাপু বেশ ভালো একটা চাকরি পেয়েছে, তাই হয়তো আজ এঙ্গেজমেন্ট করা হচ্ছে। পাত্র আগে থেকে ঠিক করা। পাত্রের নাম রওশন, বেশ ভালো একজন লোক উনি। আপুকে বেশ ভালোবাসে, তাই তো এতদিন বিয়ের জন্য চাপ না দিয়ে তার জন্য অপেক্ষা করেছে। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলাম অলরেডি সবাই খেতে বসে গেছে। সব চেয়ার পরিপূর্ণ, শুধু একটা চেয়ারই খালি, আর সেটা হচ্ছে আদ্র ভাইয়ের পাশের সিট। আমাকে দেখে সাদিয়া ভাবি বলল, কি হলো মায়েরা, আদ্রর পাশে গিয়ে বসো। আমি ভাবির দিকে অসহায়ভাবে তাকালাম, কিন্তু কোনো কাজ হলো না। শেষে আদ্র ভাইয়ের পাশে বসতে হলো। সাদিয়া ভাবি হচ্ছে সাদা ভাইয়ার একমাত্র প্রেয়সী, মানে বউ আর কি। বেশ ভালোবেসে তারা একে অপরকে বিয়ে করেছে। খাবার টেবিলে বসা মাত্রই আমি বড়াম্মুকে বললাম, বড়াম্মু, আমাকে খাইয়ে দাও না জলদি। বড়াম্মু মুচকি হেসে বললেন, দিচ্ছি, বস।
এটা আমার প্রত্যেক দিনের রুটিন, বড় আম্মুর হাতে খাওয়া। শুধু আমার না, মাইশারও একই অভ্যাস। কিছুক্ষণ পরে মাইশা আসলো। ওর মুখটা বেশ মলিন দেখাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মনে হচ্ছে কত রাত যেন ঘুমায়নি। মাইশা এসে চুপচাপ বসে নিজে প্লেট নিয়ে বলল, আম্মু খেতে দাও। ওর কথায় সবাই বেশ অবাক হলো, কারণ ও আর আমি কখনো নিজ হাতে খাইনি, সবসময় বড় আম্মুই আমাদের খাইয়ে দেয়। সাদিয়া ভাবি মাইশাকে উদ্দেশ্য করে বললেন, কি হলো মাইশা, আজ আম্মুর কাছে খাবে না? প্রতিদিন তো এর জন্য মায়ের সাথে ঝগড়া লাগিয়ে দিতে, আজ কি হলো? মাইশা গম্ভীর কণ্ঠে বললেন, ভাবি আমি এখন বড় হয়েছি, তাই নিজেই হাতেই খেতে পারি। মাইশার এমন অদ্ভুত আচরণে সবাই হতভম্ব। আমরা অতটা মাথা ঘামালাম না, কারণ মাইশা মাঝে মাঝে এমন করে পরে আবার নিজ থেকে ঠিক হয়ে যায়। খাওয়ার সময় আমি মাইশাকে জিজ্ঞেস করলাম, মাইশা, আমাদের তো ড্রেস কেনা লাগবে, তুই যাবি আমার সাথে শপিং এ? না, তুই যা ভাইয়ের সাথে, আমার ভালো লাগছে না। আর আমার জন্য তুই ড্রেস চুজ করে আনিস। মাইশা কথাটা বলে খাবার শেষ করে চলে গেল। আমি এক ঢোক গিললাম, কারণ এটা ভেবে যে আমাকে আদ্র ভাইয়ের সাথে একা যেতে হবে। আমি বড় আম্মুকে বললাম, বড় আম্মু তুমি চলো না আমার সাথে প্লিজ। না রে, আমাকে আজকে একটু বাইরে যেতে হবে, তোর চাচ্চুর দরকার আছে। আমি সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু তারা সবাই না করে দিল। কি আর করার, শেষে আদ্র ভাইয়ের সাথে যেতে হচ্ছে। আমি রেডি হয়ে নিচে নেমে দেখি আদ্র ভাইয়া ফোনে কথা বলছে। তাকে ডিস্টার্ব করলাম না, তিনি ফোনে কথা শেষ করে আমাকে বললেন, রেডি হয়েছিস? হুম। আচ্ছা চল। তারপর বেরিয়ে গেলাম আমরা। গাড়িতে বসা মাত্র আমার ঘুম চলে আসে, কিন্তু আজ আর ঘুম আসেনি আদ্র ভাইয়ার কারণে। শপিং মলে পৌঁছে তিনি আমার হাত ধরলেন। আমি ভ্রু কুঁচকে তার দিকে তাকালাম। কি হলো? তিনি কিছু না বলে আমার হাত ধরে সামনে নিয়ে যেতে লাগলেন। তারপর একটা দোকানের ভেতর ঢুকলেন, বললেন, ড্রেস দেখান। তার কথাটা শেষ না হওয়া মাত্র দোকানের সকল স্টাফরা পুরো মার্কেটের অর্ধেক জামা এনে আমার সামনে রাখলো। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি পায়ের উপর পা তুলে বললেন, চুজ কর জলদি। আমি নিজের মন মতো কয়েকটা ড্রেস নিলাম, তারপর তাকে বললাম, হয়ে গেছে। তিনি আমার হাতের দিকে তাকিয়ে বলেন, মাত্র 4টা? আর লাগবে না। আদ্র ভাই আমার কথা শুনে পেছনে গিয়ে প্রায় 20-25টার মতো ড্রেস এনে দোকানের মালিককে বললেন। আচ্ছা সব প্যাক করে দিন। হ্যাঁ, আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। শপিং মল থেকে বেরোনোর পর আমার চোখ পড়লো ফুচকার দিকে। আমি আদ্র ভাইয়ের দিকে অসহায়ভাবে তাকিয়ে বললাম, ফুচকা খাবো। তিনি নাক সিটকে বললেন, রেস্টুরেন্ট থেকে কিনে দিব, এখানকার ফুচকা ভালো না, পেট খারাপ হবে। কিন্তু আমি তো জেদ ধরে বসেছি যে আমি এখানকার ফুচকা খাবো মানে খাবোই। অবশেষে তিনি রাজি হলেন। ফুচকার দোকানে গিয়ে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আমি আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। তিনি ভ্রু কুঁচকালেন। আমি মনে মনে বললাম, এবার বুঝবেন আমাকে জ্বালানোর মজা। আদ্র ভাই আমার মুচকি হাসি দেখে ভ্রু কুঁচকালেন। তিনি আমাকে বলতে যাবেন, তখনই তার ফোনে কল আসে। তিনি ফোন রিসিভ করে পাশে চলে যায়। আদ্র ভাইয়া যাওয়ার পর আমি জলদি করে ফুচকা বিক্রি করা মামাটাকে বলি, এ মামা, এক প্লেট অনেক বেশি মরিচ দিয়ে বানাবেন, যাতে খেয়ে কান্না করে দেয়। আমার কথা শুনে লোকটা হতভম্ব হয়ে যায়। তিনি বলেন, কি কও মা, এত ঝাল খাইতে পারবা? আরে মামা, এটা আমার জন্য না, আমার সাথে সেই লোকটা এসেছে না, তার জন্য। আসলে তার মুখে কোনো স্বাদই নেই, তাই ডক্টর বলেছে তাকে বেশি বেশি করে ঝাল খাওয়াতে, তাহলেই স্বাদ ফিরে আসবে। কিন্তু তিনি মানতেই চায় না, তাই আর কি। আমার কথাটা তিনি বিশ্বাস করে ফেললেন। তিনি বললেন, আচ্ছা মা, তুমি খারাও, আমি দিতাছি। আমি মনে মনে বেশ হাসলাম। আদ্র ভাইয়ার কি হবে তা ভাবতেই আমার বেশ হাসি পাচ্ছে। কিছুক্ষণ পর আদ্র ভাইয়া আসলেন। আমার হাতে 2টো প্লেট দেখে তিনি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলেন, 2 প্লেট খেতে পারবি? আমিও মিষ্টি হেসে উত্তর দিলাম, আমি কেন, আপনিও খাবেন, তাই তো 2 প্লেট অর্ডার দিলাম। তিনি আবারও নাক সিটকে বললেন, কখনো না, আমি এসব ফুটপাতের খাবার খাই না। প্লিজ আদ্র ভাইয়া, আমার একটা রিকোয়েস্ট রাখবেন না? আমার কথা শুনে আমার হাত থেকে প্লেট নিয়ে বলে, খাচ্ছি, বাট আজকে লাস্ট টাইম তোর জন্য। ওকে। তিনি চামচ দিয়ে একটা ফুচকা মুখে দেওয়ার পরই কেমন যেন কেঁপে উঠলেন। বুঝলাম ঝালটা বেশিই দেওয়া হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে তিনি একবারও থামলেন না। গপ গপ করে এক একটা ফুচকা খেতে লাগলেন। আমি আর ফুচকা বিক্রেতা মামা অবাক হয়ে তাকিয়ে আছি। আদ্র ভাইয়ার চোখ মুখ সহ নাকের ডগা পুরো লাল, রক্ত লাল হয়ে আছে, তাও তিনি থামছেন না। ওনার মুখ এতটাই লাল বর্ণ ধারণ করেছে যে সুই দিয়ে খোঁচা দিলেই রক্ত পড়া শুরু করবে নিশ্চিত।
আমার এবার বেশ ভয় হলো। আমি তার কাছে গিয়ে বললাম, প্লিজ থামুন, আপনার চোখ মুখ লাল হয়ে গেছে। বাট তিনি কোনো রেসপন্স করলেন না। পুরো প্লেট শেষ করে আমার হাতে 1,000 টাকার নোট ধরিয়ে দিয়ে বললেন, তোর খাওয়া শেষ হলে পে করে আসিস, আমি গাড়িতে বসছি। বলেই চলে গেলেন। আমি চটজলদি বিল পে করে দিলাম। আপাতত আমার খাওয়ার রুচি নেই, জানি না আদ্র ভাইয়ের কি অবস্থা। গাড়িতে গিয়ে নিজের সিটে বসলাম। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম তিনি নিজের সিটে হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন আর একটু পর পর পানি খাচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঝাল এতটাই বেশি দেয়া হয়েছে যে আদ্র ভাইয়ের অবস্থা আরো খারাপ হতে যাচ্ছে। আদ্র ভাইয়ের অবস্থা দেখে চোখে পানি চলে আসলো আমার। মনে মনে অনেক অনুশোচনা হচ্ছে, কেন যে করলাম এমনটা। আমি আর সহ্য করতে পারছিলাম না তার এমন অবস্থা, তাই চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে নিলাম। তারপর নিজের সিট বেল্ট খুলে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে যতটুকু সম্ভব তার ঝাল কমানোর চেষ্টা করলাম। আমার এমন কাজে আদ্র ভাইয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছেন আমার দিকে, হয়তো কখনো আশা করেননি আমি এমনটা করব। কিছুক্ষণ পর তার থেকে সরে এসে মাথা নিচু করে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ঝাল কমেছে? তিনি বাঁকা হেসে জবাব দিলেন। অনেকটা। আমি মুগ্ধ দৃষ্টিতে তার বাঁকা হাসির দিকে তাকিয়ে আছি। আমার খেয়ালও নেই একটু আগে কি করেছি আমি। তিনি আমায় বললেন, এমন ঠোঁটের স্পর্শ পেলে প্রতিদিন ঝাল খেতে রাজি আছি। আমি ঠিকভাবে বসে বললাম, এটাই লাস্ট ছিল, আর আশা করবেন না, আমি এটা বাধ্য হয়ে করেছি। সেটা তো বিয়ের পর দেখা যাবে। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর ইট। আমার ঠোঁটের দিকে ইশারা করে বললেন তিনি। কেন যেন হঠাৎই প্রচুর লজ্জা করছে আমার, আর সাথে রাগও। ধুর, কেন যেন বেটাকে ঝাল খাওয়াতে গেলাম আমি। শেষে ফাঁসলাম তো আমি নিজেই। একে কখন ঠিক করতে পারবো কিনা জানি না। উফ। মনে মনে কথাগুলো আওড়িয়ে নিজের চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলাম। আদ্র মুস্কি হাসছে আর ডাইভ করছে, মাঝে মাঝে মায়েরার দিকেও তাকাচ্ছে। আদ্র জানতো যে মায়েরা ওর প্লেটে জাল মিশিয়েছে, তা সত্ত্বেও ও পুরো প্লেট শেষ করেছে। কেন করেছে তা জানা নেই ওর। আদ্র মনে মনে বেশ খুশি বলা চলে। মাইশা একটা হোটেল রুমে বসে আছে, মনের ভিতর চিন্তা থাকলেও মুখে হাসি ফুটিয়ে রেখেছে। মাইশার মন বলছে কোনো খারাপ কিছু হতে চলেছে, ওর সাথে কোনো খারাপ কিছু হবে না। মেঘ হচ্ছে মাইশার বয়ফ্রেন্ড আর মাইশার অনাগত বাচ্চার বাবা। মেঘ আজ একটু আগেই মাইশাকে ফোন করে এই হোস্টেলে আসতে বলেছে, কারণ হিসেবে বলেছে বাচ্চার ব্যাপারটা দেখবে। মাইশা মেঘের কথা শুনে বেশ খুশি হয়েছে। আমি বাসায় এসে এক দৌড়ে নিজের রুমে চলে গেলাম, কারণ আপাতত আদ্র ভাইয়ের মুখ দেখার সাহস আমার নেই। তাহলে নিশ্চিত লজ্জায় আজ আমার মৃত্যু হবে। অ্যান্ড তারপর দিন নিউজ পেপারে হেডলাইন হবে, বিখ্যাত শিল্পপতি রাসেল খানের মেয়ে লজ্জায় মারা গেছে। তখন ব্যাপারটা বেশ খারাপ দেখাবে, তাই আদ্র ভাইয়ার থেকে নিজেকে আড়াল করলাম। রুমে এসে দরজা লাগিয়ে জোরে কয়েকটা শ্বাস নিলাম। ওই মুহূর্তে কথা মনে পড়তে কেন যেন গালগুলো লাল টকটকে হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে একটা থাপ্পড় দিলাম। এত বোকা কেন তুই মায়েরা? কেন শুধুমাত্র তোর জন্য আজ এই পরিস্থিতি হলো? ইস, কে জানে কালকে সকালবেলা আদ্র ভাইয়ের সামনে কিভাবে মুখ দেখাবো আমি। হিংস সেই লোকটি টেবিলের উপর পা তুলে বসে আছে, হাতে রিভলভার নিয়ে সে এক গভীর চিন্তায় মগ্ন। তখনই লোকটির কেয়ারটেকার সোহেল এসে বলে, স্যার। লোকটি রিভলভার থেকে নিজের নজর সরিয়ে সোহেলকে স্ক্যান করে ওকে জিজ্ঞেস করে, এনি নিউজ? জি স্যার। বল। স্যার, ম্যামকে যেগুলো করতে চেয়েছিল সেই লোকটা আজ রাতের ফ্লাইটে সুইডেন যাচ্ছে। তো তোরা বসে বসে কি করছিস? যা প্রস্তুতি নেওয়া শুরু কর, আজ রাতে ওনাকে ধরতে হবে। ওকে স্যার। লক্ষ্যের অনেক কাছে চলে এসেছি, জাস্ট আর একটু অপেক্ষা দেন, আমার মিশন সফল হবে। মাইশা বসেছিল, ঠিক তখনই মেঘের আগমন। মুখে রহস্যময়ী পাখা হাসি। মেঘ দেখতে বেশ হ্যান্ডসাম, যে কোনো মেয়েই ওর উপর গায়েল। হয়তো এই সৌন্দর্য দেখে মাইশা ওর প্রেমে পড়েছে। মেঘকে দেখে মাইশা দৌড়ে ওকে জড়িয়ে ধরে বলে, মেঘ, আমি জানতাম তুমি কখনো আমাকে ফিরিয়ে দিবে না, তাই তো আমাকে ডেকেছো, তাই না? মেঘ মাইশাকে বেশ জোরে একটা ধাক্কা দেয়, যার কারণে পড়তে পড়তে বেঁচে যায় মাইশা। মাইশা অবাক হয়ে মেঘের দিকে তাকায়। মেঘ বলে, কে বলেছে আমি তোর মতো একটা চিপ মেয়েকে অ্যাকসেপ্ট করব? আমি তোকে এখানে ডেকে এনেছি তোর বাচ্চা নষ্ট করতে, যাতে ভবিষ্যতে আমার আর মিহির লাইফে কাটা হয়ে দাঁড়াতে না পারিস তুই।
দুপুর 2:30। ছাদে দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টা হলো, কিছুই ভালো লাগছে না। বারবার ওই মুহূর্তের কথা মনে পড়তে অনুশোচনা কাজ করছে, কিন্তু এখন আর অনুশোচনা করে কোনো লাভ নেই, শুধু শুধু নিজের সময় নষ্ট করা। ছাদ থেকে নেমে দ্বিতীয় ফ্লোরে এসে দেখি বাসা পুরোপুরি ডেকোরেট করা হয়ে গেছে। সন্ধ্যার পরই আপুর এঙ্গেজমেন্ট হবে, তাই সবাই বেশ ব্যস্ত, একমাত্র আমি ছাড়া। রেলিং ধরে নিচে তাকিয়ে দেখলাম আদ্র ভাই এখানে ব্লুটুথ লাগিয়ে কথা বলছে আর ডেকোরেট করতে আসা লোকগুলোকে কাজ দেখাচ্ছে। কাজে ভুল হলে ধমক না দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এত শীতের মধ্যেও আদ্র ভাইয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, বড় বড় ঘন চুলগুলো কপালে এসে জমা হয়েছে। আদ্র ভাইয়া দেখতে বেশ ফর্সা, শুধু তিনিই না, আমাদের ফ্যামিলির সবাই বেশ ফর্সা, কিন্তু তিনি একটু বেশি ফর্সা। আদ্র ভাইয়ার ডান গালে একটা তিল আছে, যেটা আমার উইকনেস। মাঝে মাঝে মনে হয় চুপ করে তার তিলটাতে একটা চুমু দিয়ে দিই। এসব ভাবতে ভাবতে দেখলাম তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। আমার তার চোখাচোখি হওয়া মাত্রই একটা চোখ টিপ দিলেন তিনি। আমি এক দৌড়ে নিজের রুমে চলে গেলাম, মনে মনে বললাম, এই লোকটা তো খারাপ কেন, উফ, সব সময় আমার লজ্জায় ফেলে দেয়। আদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি হাসছিল। তখনই পিছন থেকে সাফাত এসে ওর পিঠে চাপড় দিয়ে বলে, বাহ, আজকাল দেখি একা একা হাসা হচ্ছে। তা কই, আমি যখন বলি একটু হাসতে তখন তো হাসিস না, ব্যাপার কি? নাথিং। প্রেমে পড়েছিস নাকি? কি আবল তাবল বলছিস ভাই? প্রেমে পড়বো তাও আমি? ইম্পসিবল। তুই যে প্রেমে পড়েছিস তা আমি জানি, এবং কার প্রেমে পড়েছিস তাও জানি। কার? আমার পিচ্চি বোন মায়রার। আদ্র চমকিত। মেঘের কথা শুনে মাইশা চোখে পানি এসে গেছে। ও বলে, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? তোকে ভালোবাসবো? আমার মাথা খারাপ নাকি? তাহলে এতদিন এসব কি ছিল? টাইম পাস। মেঘের কথা শুনে মাইশা রেগে ওর গালে একটা থাপ্পড় দেয়। মাইশা মেঘকে বলে, ছি, আমার ঘৃণা হচ্ছে। আমি তোমার মতো একটা লোককে ভালোবেসেছি, এতটা নিস তুমি? আমার বাচ্চাকে মেরে ফেলতে চাও? মেঘ বাঁকা হাসি দিয়ে বলে, তোর বাচ্চাকে না মারলে আমার পথের কাঁটা কিভাবে দূর করব জান? মেঘ মাইশার এগিয়ে যাবে, তখনই মাইশা মেঘকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দেয়। মাইশা বেরিয়ে যাওয়ার পর মেঘ ওর যার দিকে তাকে হাউমাউ করে কেঁদে ওঠে। মেঘ বলে, ভালোবাসি পিয়সী, অনেক ভালোবাসি তোকে। আমি অতিরিক্ত চাই তোকে, কিন্তু তুই আমার ভাগ্যে নেই পিয়সী। আমি যে তোর জীবনের ক্ষণিকের, চাইলেও তোকে নিজের কাছে রাখতে পারবো না। তুই আয়নের কাছে ভালো থাকবি পিয়সী। কাঁদতে কাঁদতেই মেঘের মুখ থেকে গল গল করে রক্ত পড়তে থাকে, কিন্তু তাও ও মাইশার নাম নিয়ে কান্না করে যাচ্ছে। কিছুক্ষণ পর হোটেল ম্যানেজার এসে মেঘকে হসপিটাল ভর্তি করে দেয়। মাইশা কাঁদতে কাঁদতে রোডে এসে পড়েছে। তখন হঠাৎ করে মাইশা মাথা ঘুরে একটা গাড়ির সামনে পড়ে যায়। দুর্ভাগ্যবশত গাড়িটা আয়নের ছিল। ও মাত্র ওই হসপিটাল থেকে একটা সার্জারি শেষ করে বাড়ি যাচ্ছিল। আয়ন পেশায় একজন হার্ট সার্জারিস্ট। আয়ান গাড়ি থেকে নেমে মেয়েটাকে দেখে এক সেকেন্ডেই চিনে যায়। আয়ান মাইশাকে এভাবে দেখে ওর বুকে মোচড় দিয়ে ওঠে। আয়ান জলদি করে মাইশার কাছে গিয়ে ওকে কুলে করে গাড়িতে বসিয়ে জ্ঞান আনার চেষ্টা করে, কিন্তু মাইশা কোনো রেসপন্স করে না, কারণ মাইশার শরীর বেশ দুর্বল ছিল। আয়ান মাইশাকে হসপিটাল নিয়ে যায়। রুমে বসে বসে ড্রেস চুজ করছিলাম, কিন্তু একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না আমার। আর এইদিকে একটু পরই ফাংশন শুরু হবে, ধ্যাত, একটা ড্রেসও মন মতো পাচ্ছি না, কি করি? তখনই দরজা খোলার আওয়াজ পেলাম। পেছনে ঘুরে দেখি আদ্র ভাইয়া দাঁড়িয়ে আছে, হাতে কিছু ব্যাগ আছে তার। আমি আদ্র ভাইয়াকে দেখে বেশ অবাক হলাম, কারণ তিনি কখনোই আমার রুমে আসেন না, ভুল করেও না। আজই হয়তো প্রথম আসলো। আরেকবার যখন এসেছিল বিয়ের জন্য রেডি হচ্ছিলাম, ওটা আপুর রুম ছিল। আমি আদ্র ভাইয়াকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে, কোনো কিছু লাগবে? তিনি বললেন, তাহলে? কিছু দিতে এসেছে। আমি চোখ ছোট ছোট করে বললাম। আদ্র ভাইয়া আমার সামনে এসে আমার সামনে আসা ছোট ছোট চুলগুলোকে কানের পিঠে গুজে দিলেন। আমি আবেশে আর লজ্জায় চোখ বন্ধ করে নিলাম। তিনি আমার হাতে তার আনা ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বললেন, এখানে কিছু ড্রেস আছে, আজকের ফাংশনে এটাই পরবি। আমি ছোট করে জবাব দিলাম, আচ্ছা। তিনি আমার গাল দুটো ধরে কপালে একটা চুমু দিয়ে গটগট করে বেরিয়ে গেলেন। আমি এখনো চোখ বন্ধ করেই আছি। তিনি যাওয়ার পরেই চোখ খুলে একটা প্রশান্তির শ্বাস নিলাম। আদ্র ভাইয়ার সামনে থাকলে কেন যেন আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করে, জানা নাই কেন। আমি তার দেয়া ব্যাগ খুলে দেখতে লাগলাম। ব্যাগের ভেতরে ড্রেসগুলো দেখে আমার চোখও চড়ক কাজ।
আদ্র ভাইয়ার চয়েস এতটা ভালো জানা ছিল না আমার। ব্যাগের ভেতরে একটা ডার্ক নীল কালারের গাউন ছিল। পুরো গাউনে নীল আর সাদা কালারের স্টোন বসানো, বেশ সুন্দর দেখতে গাউনটা। আদ্রিজা রুমে বসে বসে অস্থিরভাবে পায়চারি করছে। বেশ অস্থির এবং নার্ভাস ফিল হচ্ছে ওর। কারণটা যে একমাত্র রোশন তাও ভালো জানে। এতদিন পর রোশন ওর সামনাসামনি হবে ভাবতেই লজ্জায় কুকড়ে যাচ্ছে ও। আদ্রিজা আর রোশন এর বিয়ে পারিবারিকভাবে ঠিক করা হলেও রোশন ওকে পাগলের মতো ভালোবাসে। রোশনের আদ্রিজার সাথে করা আচরণগুলো দেখলে মনে হয় আদ্রিজা যে রোশনকে পছন্দ করে না এমনটা না, আদ্রিজাও রোশনকে ভালোবাসে। ওর পাগলামি গুলো দেখে বেশ ভালো লাগে। এতদিন রোশনের সাথে যোগাযোগ বন্ধ ছিল। আদ্রিজাই চেয়েছিল যে বিয়ের আগে এবং যতদিন পর্যন্ত ওর চাকরি হবে না ততদিন পর্যন্ত কথা বলা যাবে না। রোশনও আদরে গ্রহণ করেছিল আদ্রিজার সিদ্ধান্ত। আজ প্রায় 4 বছর পর পুনরায় দেখা হচ্ছে ওদের। সন্ধ্যায় আমি রেডি হয়ে নিচে নামতে আদ্র ভাইয়াকে দেখে কিছুটা টাসকি খেলাম, কারণ আদ্র ভাইয়ার ড্রেস আর আমার ড্রেসের কালার একদম ম্যাচ। আর স্পেশালি আদ্র ভাইয়াকে বেশ হ্যান্ডসাম লাগছে। মায়েরাকে দেখে আদ্র হা করে ওর দিকে তাকিয়ে আছে। তখন পিছন থেকে ওর ফ্রেন্ড রাহুল ওকে ধাক্কা দিয়ে বলে, এভাবে দেখিস না, ভাবির নজর লেগে যাবে। বলেই বাকি সব ওরা হেসে দেয়। আদ্র রাহুলের দিকে চোখ গরম করে তাকায়। এদিকে মায়েরার দিকে একজন লোভার্ত দৃষ্টি দেখে নিক্ষেপ করে তাকিয়ে আছে, কিন্তু মায়েরা সেই লোকটিকে লক্ষ্য করেন। লোকটি শয়তান হাসি দিয়ে বলে, আজ রাতেই ক্যামার চাই। আমি আদ্র ভাইয়ার থেকে চোখ সরিয়ে স্টেজে আদ্রিতা আপুর দিকে গেলাম। রওশন ভাইয়ারা এখনো আসেনি। আপু সেই কখন থেকে একা একা বসে আছে। আমি আপুর কাছে গিয়ে বললাম, আপু। আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, তারপর বলে, আজকে তোকে অনেক সুন্দর লাগছে রে মায়েরা, ড্রেসটা বেশ সুন্দর। আদ্র দিয়েছে বুঝি? দেখেছিস আমার ভাইয়ের চয়েস কতটা বেটার। উফ আপু, এসব কথা রাখো তো। কেন, বরের কথা বলাতে লজ্জা লেগেছে বুঝি? আমি কিছু না বলে মাথা নিচু করে নেই। মায়েরা আর আদ্রিজা কথা বলছিল, তখন ওই লোকটা আসে যে কিনা মায়েরার দিকে লোলভ দৃষ্টিতে তাকিয়েছিল। তিনি এসে মায়েরার গা ঘেঁষে দাঁড়ান। মায়েরা বেশ অস্বস্তি হচ্ছে লোকটার কারণে। লোকটি আদ্রিজার উদ্দেশ্যে বলে, কেমন আছো আদ্রিতা? জি আলহামদুলিল্লাহ। আমাকে চিনতে পেরেছ? আপনি রওশনের ফ্রেন্ড রাহুল না? লোকটা আপুর সাথে কথা বলার পর আমার দিকে বাজে দৃষ্টিতে তাকায়, কিন্তু আমি কিছু বলতেও পারছি না রওশন ভাইয়ের বন্ধু বলে। লোকটা আদ্রিতা আপুকে জিজ্ঞেস করে, তাই সুন্দরীটা কে? আদ্রিতা আপু হেসে উত্তর দেয়, আমার চাচাতো বোন। ওনারা দুজন কথা বলছিল, তখনই আদ্র ভাইয়ার আগমন ঘটে। আমি মনে মনে প্রশান্তির শ্বাস ফেলি। আদ্র ভাইয়াকে দেখা মাত্র রাহুল নামে লোকটা বলে, তুমি আদ্র না? আদ্র ভাইয়া না চাইতেও মুখে হাসির রেখা ফুটিয়ে বলেন, জি। কেমন আছো? এই তো, আপনি? ভালো। আচ্ছা, আপনারা কথা বলুন, আমার মায়েরার সাথে একটু কাজ আছে। কথা শেষ না করা মাত্রই তিনি আমার হাত টেনে রাহুলের কাছ থেকে সরিয়ে নেয়। আদ্র ভাইয়া আমাকে বাসার ছাদে এনে দেয়ালে চেপে ধরে জিজ্ঞেস করে, এই তুই লোকটার গা ঘেঁষে কেন দাঁড়িয়েছিলি? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলি, আমি কই দাঁড়ালাম, তিনি তো এসে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আমাকে কেমন বাজে দৃষ্টিতে দেখছিলেন। কি, আজকে তুই লোকটাকে মেরেই ফেলবো। আদ্র ভাইয়া কথাটা বলে নিচে যাচ্ছিল, তখনই আমি পেছন থেকে তার হাত টেনে বলি, আপুর এঙ্গেজমেন্টে কোনো সিন ক্রিয়েট করবে না প্লিজ। তো তুই কি বলছিস, ওই লোকটাকে ছেড়ে দেবো আমি? ইম্পসিবল। ছাড়তে তো বলছি না, জাস্ট ফাংশনটা শেষ হতে দিন। আপু না হলে অনেক কষ্ট পাবে তো। আদ্র ভাই আমার কথা শুনে কিছু একটা ভাবলেন, তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে, বাট পুরো ফাংশনে তোকে আমার সাথে থাকতে হবে। আচ্ছা। আদ্র ভাই আমার হাত ধরে নিচে নেমে গেলেন। আমি মনে মনে বললাম, যাক, সিন ক্রিয়েট থেকে তো বাঁচা গেছে, ফাংশনের পরও সামনে নেওয়া যাবে। নিচে আসা মাত্রই রাহুল আমাদের দিকে এগিয়ে আসে। তাকে দেখা মাত্রই আদ্র ভাইয়ার চোখগুলো লাল টকটকে হয়ে যায়। আমার ভয় হচ্ছে, যদি আদ্র ভাইয়া তার রাগ কন্ট্রোল করতে না পারে তখন কি হবে। রাহুল এগিয়ে এসে বলে, আরে তোমরা কইছিলে, ফাংশন তো শুরু হয়ে গেছে। আদ্র ভাইয়া দাঁতে দাঁত চেপে বলে, আমাদের একটু কাজ ছিল। ও, তা মায়া, তোমার সাথে তো পরিচিত হওয়া হয়নি, চলো একটু পাশাপাশি গিয়ে কথা বলি। আমি কিছু বলতে যাব তার আগেই আদ্র ভাইয়া গটগট করে বলতে থাকে, ওর ফুল নেম তাহিরা ইসলাম মায়রা।
এবার মেডিকেল ফার্স্ট ইয়ার পড়বে। ও এই বাড়ির সর্বকনিষ্ঠ মেয়ে, বয়স 18 হবে আর কয়েক মাস পর। ও অনেক ভদ্র মেয়ে, কোনো ছেলের সাথে কথা বলে না। আদ্র ভাইয়া কথাগুলো বলে আমার হাত ধরে সামনে নিয়ে যায়। আমি পেছনে তাকিয়ে দেখি রাহুল আমাদের দিকে তাকিয়ে ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে। আমার বেশ হাসি পেল, তাই ফিক করে হেসে দিলাম। আমাকে হাসতে দেখে আদ্র ভাইয়া ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, হাসছিস কেন? এমনি। আমি আর আদ্র ভাইয়া স্টেজে গিয়ে দেখি রওশন ভাইয়া আর আদ্রিত আপু কথা বলছে। আমাদের দেখা মাত্রই রওশন ভাইয়া মুচকি হাসি দেয়, তারপর বলে, কেমন আছেন আপনার লাভ বার্ডস? রওশন ভাইয়ার কথা শুনে আমি অবাকের চরম পর্যায়ে। আমি মনে মনে ভাবলাম, তার মানে রওশন ভাইয়াও জানে? হায় আল্লাহ, না জানি আরো কত লোক জানে। যদি একবার এই কথা তরুণার কানে চলে যায় তাহলে? তরুণার কথা মনে করতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয় আমার। আমি আমার হাত আদ্র ভাইয়ার থেকে ছাড়িয়ে নিলাম। আর যাই হোক, আমি কারো জীবন নিয়ে খেলতে পারবো না। বেঘরে ঘুমাচ্ছে মাইশা। একটু আগেই ওকে ঘুমের ইনজেকশন দিয়েছে আয়ান। আয়ান একটা রিপোর্ট হাতে নিয়ে কেবিনের সোফায় বসে পড়ে। রিপোর্টটা মাইশার প্রেগনেন্সির রিপোর্ট ছিল। আয়ানের মুখে চিন্তার রাশ স্পষ্ট। ও ভাবছে, মাইশা প্রেগনেন্ট, তাও ওর আবার বিয়ে হয়নি। কার বাচ্চার মা হবে ও? বাসায় জানলে যে কি হবে। একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। আয়ান মাইশাকে পছন্দ করে না, ও শুধু ওকে বোনের নজরে দেখে। সাদে ওই কথাটা ও অন্য কাউকে উদ্দেশ্য করে বলেছে। আয়ানের ভাবনার মাঝেই মাইশা ঘুমের মধ্যে কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে, বারবার কারো নাম নিয়ে বিড়বিড় করতে থাকে। আয়ান মাইশার মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করে ও কি বলছে। মাইশা বলে, মেঘ মেঘ আমাকে ধোকা দেয়নি, ও আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে ও। তাহলে মাইশার বাচ্চাটার বাবার নাম কি মেঘ? আদ্রিতাপুর পাশে মনমরা হয়ে বসেছিলাম। কেন যেন কিছুই ভালো লাগছে না। আদ্র ভাই আমার না কথাটা মনে পড়তেই বুকে কেমন একটা মোচড় দিয়ে উঠছে। কিন্তু কেন? আমি তো আর আদ্র ভাইয়াকে ভালোবাসি না। আমি এইসব কথা ভাবছিলাম, তখনই আম্মু এসে বলে, মায়রা, তোর রুমে আমার ফোনটা রেখে এসেছি মনে হয়, একটু এনে দে না মা। আচ্ছা যাচ্ছি। উপরে যাওয়ার আগে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম তিনি তার বন্ধুদের সাথে কথা বলে ব্যস্ত। কেন যেন তাকে ডিস্টার্ব করতে ইচ্ছে করলো না, কারণ তিনি কখনো এমন ফ্রি টাইম পান না। আমি একা একাই উপরে গেলাম। মায়েরা যখন উপরে যাচ্ছিল তখন সেটা দেখে শয়তানি হাসি দেয় রাহুল। মায়েরা উপরে যাওয়া মাত্রই রাহুলও সবার চোখ আড়াল করে মায়েরার পিছু পিছু যায়। 3-4 বছরের একটা বাচ্চার ছবি নিয়ে কাছে একজন বৃদ্ধ লোক। বৃদ্ধ লোকটির বয়স 60 বছর তো হবেই। বৃদ্ধ লোকটি বাচ্চাটির ছবিতে চুমু দিয়ে কেঁদে বলে, আর কত অভিমান করে থাকবি দাদু, এবার তো ফিরে আয়। পুরো 13টা বছর ধরে থেকেছিস, কতদিন তোকে দেখি না, একবার তো দেখা দে দাদু। বৃদ্ধ লোকটি কাঁদছিল, তখনই রুমে ঢুকে আদনান মাহমুদ। আজ এ বুড়োকে কি বাহানা দেব কে জানে। আদনান মাহমুদকে দেখা মাত্রই বৃদ্ধ লোকটি তার চোখের পানি মুছিয়ে আশার আলো নিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোনো খবর কি পেলি সুহার আদনান? না বাবা, অনেক খুঁজেছি, সোহাগ কোনো খোঁজ পেলাম না। বৃদ্ধ লোকটির আশার আলো যেন নিমিষেই নিভে যায়। আমার ফোন নিয়ে রুম থেকে বের হতে যাচ্ছিলাম, তখনই রাহুল রুমে ঢুকে দরজাটা লক করে আমার দিকে অদ্ভুত ভাবে তাকায়। রাহুলের এমন দৃষ্টিতে আমার প্রচন্ড ভয় হচ্ছে। রাহুলকে দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন? রাহুল অদ্ভুত হেসে বলে, মাছা নিতে এসেছিস? বলেই রাহুল আমার দিকে এগিয়ে আসছিল। আমি বুঝতে পারলাম তার কোনো খারাপ উদ্দেশ্য আছে। আমি চিৎকার দিতে যাব তার আগেই উনি এসে আমার মুখ চেপে ধরে। ভয়ে থরথর করে কাঁপছি আমি। বারবার আদ্র ভাইয়ার কথা মনে পড়ছে আমার। রাহুল আমার গাউনের 2 হাতা টান দিয়ে ছিঁড়ে ফেলে। তিনি এত জোরেই টান দিয়েছিল যে যার ফলে 2 হাত দিয়ে আমার রক্ত বেয়ে বেয়ে পড়তে থাকে। মাইশার জ্ঞান আসা মাত্রই ও মেঘের নাম ধরে একটা চিৎকার দেয়। আয়ান জলদি করে মাইশার কাছে গিয়ে জিজ্ঞেস করে, মাইশা কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? খারাপ কোনো স্বপ্ন দেখেছিস? মাইশা কিছু বলতে তার আগেই ওর খেয়াল হয় ও আয়ানকে দেখে ভরকে যায়। মাইশা বলে, ভাইয়া আপনি? রাস্তায় তুই আমার গাড়ির সামনে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলি, তারপর তোকে হসপিটালে নিয়ে আসি। কিন্তু তুই রাস্তার মাঝখানে কি করছিলি? আসলে আমি... মাইশা, তুই প্রেগনেন্ট। কার বাচ্চা এটা? মাইশা বুঝতে পারে আয়ান সব জেনে গেছে, কান্না করে দেয় ও। কান্না না করে বল, না হলে আমি বুঝবো কি করে? আর তাছাড়া এই খবর যদি বাসায় জানে
তাহলে কি হবে বুঝতেই তো পারছিস। আয়ান ভাইয়া আসলে কান্নার কারণে কথা বলতে পারছে না মাইশা। ও আয়ানকে কি বলবে বুঝতে পারছে না। অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে মেঘকে। ওর অবস্থা বেশ খারাপ। ভেন টিউমারের সেকেন্ড স্টেজে আছে। কিছুক্ষণ পর মেঘের কেবিনের দরজা খুলে হুড়মুড় করে প্রবেশ করে মেঘের বড় বোন। মেঘের এই অবস্থা দেখার পর কান্না করে দেয় মেঘলা। মেঘ, কিভাবে হলো এসব? আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? মেঘ আস্তে করে চোখ খুলে মেঘলার দিকে তাকায়। মেঘের চোখে পানি। মেঘ বলে, আমি নিজেও কয়েকদিন আগে জানতে পেরেছি। তোকে কিভাবে বলবো আপু? মাইশা কই, কেমন আছে? ও মাইশা তো প্রেগনেন্ট ছিল, ওকে তো কি বলেছিস? মেঘ সব খুলে বলে যে ও মাইশার সাথে কি ব্যবহার করেছে আর কি বলে। সবকিছু শোনার পর মেঘলা মেঘের গালে একটা থাপ্পড় দেয়। রাগে থরথর করে কাঁপছে মেঘলা। থাপ্পড় দেওয়ার ফলে মেঘের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। মেঘলার হাজবেন্ড ফারিস এসে মেঘলাকে দৌড়ে বলে, মেঘলা, তুমি পাগল হয়ে গেছো? মেঘের এই স্টেজে ওকে তুমি মারছো কেন? তাহলে কি করব তুমি বলো? মাইশা প্রেগনেন্ট, ওকে এই স্টেজে এতটা স্টেজ দিল কেন? এতে ওর উপর কতটা এফেক্ট হতে পারে মেঘের কোনো আইডিয়া আছে? আমি মরে গেলেও আয়ান ওকে ঠিকই সামলাতে পারবে। আয়ান কে? আদ্র ফোনে কথা বলে স্টেজের দিকে তাকিয়ে দেখে মায়রা নেই। আদ্রের বুকে মোচড় দিয়ে ওঠে। ও আশেপাশে তাকিয়ে মায়রাকে খুঁজতে চেষ্টা করে, কিন্তু কোথাও পায় না মায়রাকে। রাহুল আমার ড্রেসের চেইনে হাত দিতে যাবে, তার আগেই আমি তার হাতে কামড় দিয়ে আদ্র ভাইয়ার নাম ধরে জোরে একটা ডাক দিই। আদর তখন ওই রুমের পাশ দিয়ে যাচ্ছিল। মায়ের গলার আওয়াজ শুনে জলদি করে রুমের দিকে এগিয়ে যায়, কিন্তু ডোর লক ছিল। আদ্র কাছে ওই রুমের ডুপ্লিকেট চাবি ছিল। চাবি দিয়ে দরজা খুলে আদ্র চোখ ছানা ভরা। আদ্রের রাগের কারণে কপালের রগ ফুলে গেছে। আদ্র ভাইয়াকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়। আমি রাহুলকে ধাক্কা দিয়ে আদ্র ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়ি। আদ্র ভাইয়াকে দেখে রাহুল তার হাতের বাঁধন আলগা করে দেয়, যার ফলে আমার তাকে ধাক্কা দিতে বেশি কষ্ট করতে হয়নি। আমি আদ্র ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিই। হাত পা প্রচন্ড পরিমাণে কাঁপছে আমার। আদ্র মায়ের অবস্থা দেখে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ওর বারবার মনে হচ্ছে এই অবস্থার জন্য ও দায়ী। মায়ের কান্না আওয়াজে ফাংশনের বেশ মানুষ ওই উপস্থিতিতে জড়ো হয়ে যায়। বাড়ির সবাইকে দেখে বেশ ভয় হচ্ছিল আমার। জানি না তারা কে কিভাবে নিবে বিষয়টাকে। এত মানুষ দেখে আদ্র ভাইয়া তার পরনের ব্লেজারটা খুলে আমাকে পরিয়ে দিলেন। আম্মু এসে আমায় বলে, আম্মু কি হয়েছে তোর? ঠিক আছিস তুই? আমি কি বলবো বুঝতে পারছি না। আশেপাশে মানুষজন সব বিড়বিড় করে বলছে, আরে বেচারা মেয়েটার এত অল্প বয়সে ইজ্জতটা গেল। তাদের কথা শুনে আদ্র ভাইয়া হুঙ্কার দিয়ে বলে, কিছু হয়নি মায়েরার, সময় মতো এসেছিলাম আমি, উল্টাপাল্টা কথা বলবেন না আপনারা। আদ্র ভাইয়া কথাটা বলে তার শার্টের হাতা ফোল্ড করে রাহুলের দিকে এগিয়ে যায়। পুরো বাড়ি থমথমে হয়ে আছে। বাড়ির সবাই বেশ রেগে আছে। আম্মু তো এখনো কান্না থামায়নি। বাড়ির সব গেস্টরা চলে গেছে, আর রাহুল সে তো আধমরা হয়ে পড়ে আছে। কিছুক্ষণ আগেই আদ্র ভাইয়া আর সাদাব ভাইয়া মিলে বেশ মার দিয়েছে রাহুলকে। আদ্র ভাইয়া তো মেরেই ফেলতো, তাকে অনেক কষ্টে আটকেছে সাদাব ভাইয়া। রোশন ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, জানা নেই কেন, হয়তো এই ঘটনার জন্য তিনি নিজেকেই দায়ী করছেন। রোশন ভাইয়া বললেন, সব কিছুর জন্য আমি দায়ী। আর যদি আমি রাহুলকে ইনভাইট না করতাম তাহলে এমন পরিস্থিতি আসতো না। রোশন ভাইয়ার কথা শুনে বাবা বলে, না রোশন, এখানে তোমার কোনো দোষ নেই। তুমি কি আর জানতে যে রাহুল এমনটা করবে? হ্যাঁ। রোশন ভাইয়ার হ্যাঁ শুনে সবাই যেন আকাশ থেকে পড়লো। আদ্র ভাইয়া বেশ রেগে জিজ্ঞেস করলেন, মানে কি? রোশন ভাইয়া আহত কণ্ঠে বললেন, আসলে রাহুল আগে থেকে এমন ছিল। এর আগেও 3-4টা মেয়েকে রেপ করেছে ও, কিন্তু ও বেশ ভালো করে ছেলে হওয়াতে ছাড়া পেয়ে গেছে। ওর এমন আচরণে আমি ওর সাথে মেশা বন্ধ করে দিয়েছি, কিন্তু কাল হঠাৎ ও আমার পা ধরে মাপ চেয়ে বলে ও নাকি ভালো হয়ে গেছে, আগের মতো নেই। রাহুল আমার ছোটোকালের ফ্রেন্ড ছিল, তাই ওকে ফিরিয়ে দিতে পারিনি, কিন্তু আমি কখনো ভাবিনি যে ও মায়ের সাথে এমনটা করবে। রোশন ভাইয়া কথাগুলো বলার সময় চোখ থেকে তার পানি গড়িয়ে পড়ছিল। আদ্র ভাইয়া রেগে রোশন ভাইয়ার কলার চেপে ধরে বলে, আপনার আরেকটু খেয়াল রাখা উচিত ছিল। জানেন আজকে মায়েরার সাথে কি হতে পারতো? আদ্র ভাইয়ার এমন আচরণে সবাই কিছুটা অবাক হলেও আমি স্বাভাবিকভাবেই তার দিকে তাকিয়ে আছি। বরাবর রেগে আদ্র ভাইয়াকে ধমক দেন। তিনি বললেন, আদ্র, কি করছো? এখানে রওশনের কোনো দোষ নেই।
সব সমস্যার মূলে রাহুল, আর ওর ব্যবস্থা আমি। বরাবর কথা শেষ না করতে দিয়ে আদ্র ভাইয়া বলে। খবরদার, রাহুলের যা করার আমি করবো, কেউ ওকে টাচ করবে না। আদ্র ভাইয়ার এমন রাগ মিশ্রিত কণ্ঠ শুনে বাড়ির সবাই কিছুটা ভয় পেল, কারণ তারা জানে আদ্র ভাইয়ার রাগ চরম পর্যায়ে গেলে কি হয়। বরাব্বু বললেন, আচ্ছা, তোমার যা করার করো, আমরা কেউ কিছু বলবো না। আদ্র ভাই তার গার্ডদেরকে ডেকে বললেন। একে নিয়ে যাও। গার্ডরা রাহুলকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। রাহুল তো শব্দও করলো না, কারণ সে সেন্সে নেই। আমার খুব খারাপ লাগছিল, তাই আম্মুকে বললাম, আম্মু আমার ভালো লাগছে না, আমি রুমে যাব। আম্মু বলল, আচ্ছা চলো। তোমার আশা লাগবে না, তুমি থাকো এখানে, আমি একটু একা থাকতে চাই। আম্মু আমার কথা শুনে কপালে একটু চুমু দিয়ে বললেন, আচ্ছা যাও। আমি উঠে রুমের দিকে যাব, তার আগে পায়ের ব্যথার কারণে পা ধরে নিচে বসে পড়লাম। পায়ের দিকে তাকিয়ে দেখলাম বেশ বড় একটা কাঁচ ঢুকে গেছে। আব্বু সবাই এগিয়ে আসলেন আমার দিকে। আব্বু বলল, কি হয়েছে আম্মু? বাবা, পায়ে কাঁচ ঢুকে গেছে। আমার কথা শুনে বরাবর এগিয়ে গিয়ে সার্ভেন্টদের ডেকে বললেন, কি কাজ করো তোমরা? ঠিকভাবে বাসাটা পরিষ্কার করতে পারো না? সার্ভেন্টদের মধ্যে একজন রেগে বললেন, ম্যাম, আমরা পুরো বাড়ি ফুল ক্লিন করেছি, কিন্তু কিভাবে যে কাচের টুকরোটা আসলো। চুপ করো আর দেখো এখানে আরো কোনো কাচের টুকরো আছে কিনা। সার্ভেন্টরা জায়গা পরিষ্কার করতে লাগলো। আদ্র ভাইয়া এসে আমাকে কোলে তুলে নিলেন। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আশেপাশে তাকিয়ে দেখি সবাই আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আদ্র ভাইয়া ভ্রুকুচকে বললেন, এভাবে তাকিয়ে আছো কেন সবাই? আদ্রিতা আপু বলল, তুই ওকে কোলে নিলি কেন? আমি ওকে রুমে নিয়ে ব্যান্ডেজ করে দেবো, এমনিতেও ও এখন আর উপরে যেতে পারবে না। বড়াম্মু আদ্র ভাইয়াকে বললেন, হ্যাঁ সেটাই ভালো, তুই মায়রাকে ব্যান্ডেজ করে দিস, আর হ্যাঁ খেয়াল রাখিস যেন ও ব্যথা না পায়। বড়াম্মুর উদ্দেশ্যে কথাটা বলে আদ্র ভাই আমাকে কোলে করে উপরে নিয়ে যান। আমি লজ্জায় মাথা নিচু করে আছি, হাত পা প্রচন্ড কাঁপছে আমার। এই প্রথম আদ্র ভাইয়ার কোলে উঠলাম, তা বাড়ির সবার সামনে। ইস, কেন যে পায়ে কাজ ঢুকতে গেল, তাহলে তো এতটা লজ্জার সম্মুখীন হতে হতো না। আদ্র ভাইয়া আমাকে রুমে এনে সোফায় বসিয়ে দিলেন, তারপর ফার্স্ট এড বক্স এনে আমার হাতের দিকে হাত বাড়ালেন। তার আগে আমি তার হাত ধরে বললাম, আমি হাতের রক্ত ক্লিন করতে পারবো। আমার কথা শুনে তিনি ধমকে সুরে বললেন, জানা আছে কি ক্লিন করবি, এখন আমাকে আমার কাজ করতে দে। তার ধমকে কেঁপে উঠলেও আমি আমার সিদ্ধান্তে অটল। তাকে দিয়ে আমার হাত পরিষ্কার করাবো না, এটাই ভেবে রেখেছি আমি। কিন্তু তিনি আমার কথা শুনলেন না। আমার হাত থেকে আস্তে আস্তে ব্লাড ক্লিন করতে লাগলেন। তার এক একটা স্পর্শ যেন আমার শ্বাস থমকে দেওয়ার জন্য যথেষ্ট। কেন যে আদ্র ভাইয়ের স্পর্শে এতটা অদ্ভুত ফিলিংস আসে জানা নেই আমার। ওই সাদাত ভাইয়া যখন আমার হাত ধরে তখন তো এমন কোনো অদ্ভুত ফিলিং হয় না, তাহলে আদ্র ভাইয়ার টাচে কেন এমনটা হয়? এসবই ভাবতে ভাবতে আমার গাল দুটো লাল টমেটোর মতো লাল হয়ে ওঠে। আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখি তিনি মনোযোগ সহকারে ব্লাড ক্লিন করতে ব্যস্ত। হাতের ব্লাড ক্লিন করা হলে তিনি অতি যত্ন সহকারে হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপর আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, তোর এই টমেটোর মতো গাল দেখলে ইচ্ছা করে কামড়ে খেয়ে ফেলে। আদ্র ভাইয়ের কথা শুনে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি। পরে মাথা নিচু করে নিই আমি। লোকটা এত বেহায়া কেন? সবসময় কেন কোনো না কোনো কথায় আমাকে লজ্জায় কেন ফেলে দেয় সে? আমি বেহায়া দেখেই তো তুই এত ভদ্র। বেহায়া না হলে তোর মতো নিরামিষকে হ্যান্ডেল করতাম কি করে? তার থেকে কথা শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠল। আমি তাকে বললাম, এই আপনি আমার মনের কথা শুনলেন কি করে? মনের কথা কেন, আমি তোর সব কথাই শুনতে পাই। তোর চোখের ভাষা, তোর ইশারা, সব। ভালোবাসি যে তোকে, এতটুকু না বুঝতে পারলে কি করে হয়? তার কথা শুনে কি উত্তর দিব জানি না, কিন্তু এতটুকু জানি তিনি আমাকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার কোনো মানে নেই, এটা অসমাপ্ত ভালোবাসা, এটা কখনো পূর্ণতা পেতে পারবে না। বেশ খারাপ লাগছে আমার, বুকে চাপ অনুভব করছি অনেকটা। কেন যেন এই কথাগুলো ভাবলেই খারাপ লাগা কাজ করে আমার। হঠাৎ অনুভব করলাম কেউ আমার পা স্পর্শ করেছে। তাকিয়ে দেখি আদ্র ভাইয়া। জলদি করে পাটা সরিয়ে নিলাম আমি। আমার পা সরানোর কারণে তিনি বিরক্ত হয়ে বললেন, কি হয়েছে, পা সরালি কেন? আপনি আমার পায়ে টাচ করছেন কেন? পা না টাচ করলে ওষুধ কি মুখ দিয়ে লাগাবো? তার এমন রাগ মিশ্রিত কণ্ঠে কিছুটা অবাক হলাম। আমি তাকে বললাম,
আপনি তো আমার বড়, তাহলে কিভাবে? আমার কথা অসমাপ্ত রেখে আদ্র ভাইয়া বললেন, বড় ছোট এসবে কিছু যায় আসে না, এখন জলদি পা দে, না হলে থাপ্পড় দিব একটা। না চাইতেও পা এগিয়ে দিতে হলো আমার। আদ্র ভাই আমার পায়ের ব্লাড ক্লিন করে ব্যান্ডেজ করে দেয়। আমার প্রচুর আনইজি ফিল হচ্ছে, খারাপ লাগছে বলা চলে, কারণ আদ্র ভাইয়াকে দিয়ে নিজের পা ছুতে দেওয়ার ইচ্ছে একেবারেই ছিল না আমার। হঠাৎ আদ্র ভাইয়া আমাকে কোলে তুলে নিলেন, আর আমি চমকে তাকে জিজ্ঞেস করলাম, আবার কেন কোলে তুলছেন? তিনি আমাকে কিছু না বলে বাইরে নিয়ে যেতে থাকে। আমি তাকে বারবার জিজ্ঞেস করছি কই নিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি কোনো উত্তরই দিলেন না। নিচে এসে আমাদের আবার এভাবে দেখে আদ্রিতা আপু ভ্রু কুচকায়। আপু বলে, আদ্র, ওকে আবার নিচে নিয়ে এসেছিস কেন? রুমে রেস্ট করুক। আদ্র ভাইয়া গম্ভীর কণ্ঠে বলে। ওকে ক্লিনিকে নিয়ে যাচ্ছি। আদ্রিতা আপু অস্থির হয়ে জিজ্ঞেস করে, কেন? মায়ের বেশি খারাপ লাগছে নাকি? পায়ে কাজ ঢুকেছে, তাই একবার আয়নের থেকে চেক আপ করে আসি, পরে যদি ইনফেকশন হয়। আরে গাধা, এতটুকু কাজ ঢোকায় ইনফেকশন হয় না। তারপরও তোর যদি ভয় থাকে তাহলে হসপিটালে নিয়ে যা। আমি তাদের কথার মাঝে ফোড়ন কেটে বলি, আরে না আপু, এতটুকু কাজ ঢোকাতে হসপিটালে যাওয়ার কি আছে? আমি ঠিক আছি, ইনফেকশন হবে না। আদ্র ভাই আমাকে ধমক দিয়ে বলে, তুই না বেশি বুঝিস, তোকে কথা বলতে বলছি নাকি? চুপ থাক। আমার জিনিসের কেয়ার আমি নিজেই রাখতে পারি। আদ্র ভাইয়ের কথা শুনে আদ্রিতা আপু মুখ টিপে হাসছে। হলরুমে কেউ নেই, শুধুমাত্র আদ্রিতা আপু ছাড়া। আদ্র ভাইয়ের শেষের কথাটা শুনে আমি প্রচন্ড রকম অবাক হলাম। আদ্র ভাই আমাকে কোলে রেখে গাড়ি স্টার্ট দিলেন। আমি বিরক্ত হয়ে বললাম, আমি সিটে বসবো। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কোনো দরকার নেই, চুপচাপ বসে থাক। আমি বেশ বিরক্ত হলাম তার এই রূপ আচরণে। মাইশা কান্না করতে করতে আয়ানকে বলে, মেঘের সাথে আমার রিলেশন কলেজ লাইফ থেকে। অনেক ভালোবাসি আমরা একে অপরকে। আমাদের রিলেশনের কথা মেঘের বড় বোন মেঘলা আপুও জানতো। তার মধ্যে একদিন ভুল করে আমার আর মেঘের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। যদিও ভুলটা সম্পূর্ণ আমার প্রেগনেন্ট হওয়ার পর আমি ভয় পেলেও মেঘ আর মেঘের বড় বোন মেঘলা আপু বেশ খুশি ছিলেন। মেঘলা আপু আমাদের কাবিনও করিয়ে রেখেছে আমার প্রেগনেন্ট হওয়ার পর। মায়েশার কথার মাঝে আয়ান বলে, তার মানে তুই মেঘের লিগেলি ওয়াইফ? তারপর বিয়ের পরই মেঘ কেমন একটা অদ্ভুত আচরণ করতে থাকে। আমাকে ইগনোর করে, অন্য মেয়েদের সাথে রিলেশন করে। আমাকে মেঘ বলে যে ওর নাকি আমাকে আর ভালো লাগে না। কিন্তু আয়ান ভাইয়া, আমি শিওর মেঘ মিথ্যে বলছে, ওর কোনো প্রবলেম হয়েছে। তারপর মাইশা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। সব খুলে আয়মান দীর্ঘশ্বাস ফেলে। ও বুঝতে পারছে না ওর কি করা উচিত। আয়ান মাইশাকে বলে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। ভাইয়া, বাসার সবাইকে কি বলবো? আমি দেখছি তো। আয়ান নিজের অ্যাপ্রন হাতে নিয়ে দাঁড়ালো। তারপর মাইশার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, রেস্ট কর। আয়ান বেরোতে যাবে, তখন একজন নার্স এসে কেবিনে দাঁড়ায়। আয়ান উদ্দেশ্য করে বলে, স্যার স্যার হ্যাঁ বলো। স্যার, আদ্র স্যার এসেছে মায়েরা ম্যামকে নিয়ে। আদরের নাম শুনে মাইশার গলা শুকিয়ে আসছে। আয়ান একবার মাইশার দিকে তাকিয়ে তারপর নার্সকে বলে, হঠাৎ? স্যার, মায়েরা ম্যামের পায়ে বেশ ব্যথা পেয়েছে আর হাতেও ব্যান্ডেজ করা দেখলাম। হোয়াট? মায়রার এই অবস্থা শুনে আয়ানের বুক মোচড় দিয়ে ওঠে। মায়রা অনেক আদরের আয়ানের কাছে। দুনিয়া একদিকে তো মায়রা একদিকে। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে আয়ান তার বোনকে। ছোট থেকেই বেশ আদরে বড় করেছে আয়ান মায়রাকে। আয়ান কাঁপা কাঁপা কণ্ঠে নার্সকে উদ্দেশ্য করে বলে, ওর এখন কই? স্যার, আপনার কেবিনে বসে আছে। আয়ান দৌড়ে বেরিয়ে যায় মাইশার কেবিন থেকে। এদিকে মাইশাও বেশ টেনশন হচ্ছে মায়রার জন্য। অনেক আদরের বোন মায়রা, বলতে গেলে খান পরিবারের আত্মা হচ্ছে মায়রা। মায়রা নার্সকে জিজ্ঞেস করে, নার্স, মায়েরার অবস্থা কি বেশি খারাপ? না ম্যাম, অতটা না। আপনি অস্থির হবেন না ম্যাম, রেস্ট করুন। এই হসপিটালটা আয়ানের, তাই মোটামুটি সবাই আয়ানের ফ্যামিলিকে চিনে। মেঘের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। মেঘলা ডাক্তারের থেকে পরামর্শ করে পরশুদিন ওকে দেশের বাইরে নিয়ে যায় চিকিৎসার জন্য। বাংলাদেশের ডাক্তাররা বলেছে যদি একটু উন্নতি হয় হতে পারে, তাই মেঘলা একটু আশা নিয়েই বিদেশ পাড়ি দেয় বাইকে নিয়ে। এখানে মেঘের যদিও একটু মত ছিল না, তারপরও মেঘলা মেঘের বাচ্চার ওয়াদা দিয়ে ওকে বিদেশে চিকিৎসা করাতে নিয়ে যায়।
আয়ান দৌড়ে কেবিনে ঢুকে দেখে মায়েরা বেডে মুখ ফুলিয়ে বসে আছে, আর তার পাশেই আদ্র দাঁড়িয়ে ফোন টিপছে। আয়ান দৌড়ে গিয়ে মায়েরাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দেয়। মায়ের এমন ভালোবাসা দেখে মুচকি আসে আদ্র। ও মনে মনে ভাবে, কতটা লাকি আমার বউ, এত কেয়ারিং একজন ভাই পেয়েছে। আয়ানের মতো কেয়ার তো আমিও করতে পারতাম না। ভাইয়ার কেবিনে বসেছিলাম আমি, তখনই ভাইয়া এসে জড়িয়ে ধরে আমায়। আমি ভাইয়াকে বলি, কালকে কই ছিলে ভাইয়া? আমার প্রশ্নটা শুনে ভাইয়া কেমন যেন আমতা আমতা করতে লাগলেন। আয়ান ভাইয়া বলল, কালকে অনেক দরকারি একটা সার্জারি ছিল তো, তাই আসতে পারিনি। ও। আয়ান ভাইয়া আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আদ্র, মায়ের এমন অবস্থা কিভাবে হলো? আমি ভীত দৃষ্টিতে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে আছি, মনে মনে প্রে করছি যেন আদ্র ভাইয়া আজকের ঘটনাটা না বলে। আদ্র ভাইয়া ভাইয়াকে বলে, আসলে আয়ান। আদ্র ভাইয়া আর কিছু বলতে যাবে তখনই একজন দৌড়ে এসে বলে, ডাক্তার আয়ান, আপনার পেশেন্টের শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, জলদি আসুন। আয়ান ভাইয়া কথাটা শুনে আমাদের উদ্দেশ্য করে বলে, তোরা থাক, আমি একটু দেখে আসি। ভাইয়ার কথার বিপরীতে মাথা নাড়লাম আমি। ভাইয়া চলে যাওয়ার পর আমি আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, আদ্র ভাইয়া প্লিজ ভাইয়াকে আজকে ঘটনাটা বলবেন না কিছু প্লিজ, ভাইয়া পাগল হয়ে যাবে নিশ্চিত। আমার কথা শুনে আদ্র ভাইয়া ছোট করে বললেন, আমি যদি নাও বলি তাহলে বাড়ির কারো না কারো কাছ থেকে আয়ান ব্যাপারটা জেনে যাবে, তখন কি করবি? তখনকার ব্যাপার হ্যান্ডেল করে নিব, বাট আপাতত না। ভাইয়াকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল, তাই এখন আর স্ট্রেস দিতে চাইছি না। আচ্ছা, বলবো না। আদ্র ভাইয়ের কথা শুনে প্রশান্তির শ্বাস ফেললাম। আমি বসেছিলাম তখনই ফোনে একটা মেসেজ আসে আমার। মেসেজটা দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয় আমার মনের ভেতর জায়গা আদ্র ভাইয়াকে হারিয়ে ফেলার ভয়। এবার হয়তো আদ্র ভাইয়াকে হারিয়ে ফেলবো আমি। মেসেজটার দিকে তাকিয়ে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিলাম আমি। আমার মেসেজটা দেখে বেশ ভয় হচ্ছিল। মেসেজটা ছিল তূর্ণার। তূর্ণা সম্পর্কে আমার ফুফাতো বোন হয়। আব্বুর আমার 3 ভাই 1 বোন। তার মধ্যে তূর্ণার আম্মু মানে আমার ফুপি, সে হচ্ছে সবার ছোট। তূর্ণা মেসেজটা পাঠিয়েছে, মায়ু, আমরা আগামী মাসে বিডিতে ব্যাক করছি, তাই তুইটি থাকিস। বিডিতে আসা মাত্রই আমার আদ্রের বিয়ে হবে। বিয়ের কথাটা শুনে একটু চমকালাম না, কারণ তূর্ণার আদ্র ভাইয়ের বিয়ে আগে থেকে ঠিক হয়ে আছে। যদিও আদ্র ভাইয়া এই বিয়ে সম্পর্কে কিছুই জানে না, আমার মনে মাঝে মাঝে একটা প্রশ্ন উদয় হয়, সেটা হচ্ছে যদি তূর্ণার সাথে আদ্র ভাইয়ার ব্যাপারটা আদ্র ভাইয়া জানতে পারে, তাহলে কি ভাইয়া আমায় ভুলে যাবে? এই প্রশ্নটা যখনই মাথায় আসে আমার তখনই বুকে এক প্রকার চাপ অনুভব হয়। জানি না কেন, হয়তো তার প্রতি মায়া জন্মে গেছে। এসব ভাবার সময় কখন যে চোখটা ভিজে এসেছে খেয়ালই নেই আমার। কিছুক্ষণ আয়ান ভাইয়া এসে আমার হাত পায়ের ব্যান্ডেজ খুলে আবারও নতুন করে কিছু মেডিসিন লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। আয়ান ভাইয়া আদ্র ভাইয়াকে জিজ্ঞেস করলেন, কি হলো আদ্র, বল, কিভাবে মায়ের এমন অবস্থা হলো? আদ্র ভাইয়া আমার দিকে তাকিয়ে অদ্ভুত হাসলেন। এই হাসির অর্থ জানা নেই আমার। আদ্র ভাইয়া বললেন, জানিস না তোর বোন কতটা কেয়ারলেস? তেমন ভাবে কেয়ারলেসে চলতে গিয়ে এটা করিয়েছে। আদ্র ভাইয়ার কথা শুনে ভাইয়া আমার দিকে চোখ গরম করে তাকালেন। আমার প্রচুর রাগ লাগছে আদ্র ভাইয়ার প্রতি। তিনি কেন এটা বললেন? অন্য কিছু তো বলতে পারতেন। এখন ভাইয়া আমাকে তার মহা মূল্যবান ডাক্তারি লেকচার শোনাবে। আমি আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম তিনি মুখ টিপে হাসছেন। আয়ন ভাইয়া বেশ কিছুক্ষণ তার লেকচার দিয়ে আমাদের যেতে বললেন। আদ্র ভাইয়া আমাকে কোলে করে গাড়িতে নিয়ে বসালেন। গাড়িতে বসানো মাত্রই আমি তার কলার টেনে বললাম, এই আপনার কি দরকার ছিল ভাইয়াকে এটা বলার? অন্য কিছু বলা যেত না? মাই উইশ, নান অফ ইউর বিজনেস। হ্যাঁ, গট ইট। কথাটা বলে আমার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিয়ে ড্রাইভিং এ মন দিলেন। প্রচুর রাগ লাগছে আমার, কিন্তু কিছু তো করার নেই। 1 সপ্তাহ পর হাত পায়ের ক্ষত ঠিক হয়ে গেছে। এখন আমি একা একাই চলাফেরা করতে পারি। এই কয়েকদিনে আদ্র ভাইয়া একদম পাল্টে গেছে। আগের থেকেও বেশ গম্ভীর হয়ে গেছে। কেউ ওনার সামনে গেলেই ধমক দেয় কোনো কারণ ছাড়াই। আদ্র ভাইয়ার এমন আচরণে বাড়ির সবাই অনেক চিন্তিত তাকে নিয়ে। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে আদ্র ভাইয়া এখন আর আমার সাথে দেখা করে না। বিষয়টি বেশ অবাক করেছে আমাকে। যেই আদ্র ভাইয়া কিনা আমাকে দেখা ছাড়া 1 মুহূর্ত টিকে থাকতে পারতো না, সে কিনা পুরো 1টা সপ্তাহ আমায় না দেখে কাটিয়েছে। তাহলে তিনি কি আমায় ভুলে গেছেন? ক্লাবের মধ্যে মাতাল হয়ে পড়ে আছে আদ্র। রোহিত অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ আদ্র কখনো মত্ত দূর একটা সিগারেট পর্যন্ত টাচ করেনি। আদ্র একটার পর একটা মদের বোতল শেষ করছিল। তখন রোহিত আদ্রের কাছে এসে বলে, আর তো কি করছিস এসব? এত ড্রিঙ্ক করলে তোর হেলথের প্রবলেম হবে। কি হয়েছে তোর, একটু বলবি? এমন আচরণ করছিস কেন?
রোহিত, ওরা আমার মায়েরকে নিয়ে যাবে। কারা নিয়ে যাবে মায়াকে? কি বলছিস তুই? ওর বাবা মা। কিন্তু কিভাবে? আমরা তো সব ঠিক করে দিয়েছি। আর তাছাড়া ওদের কাছে তো লিগালি নোটিশও নেই। আছে। মানে কি? কিভাবে? আদ্র আর কিছু বলার আগেই রোহিতের কাঁধে ডলে পড়ে যায়। রোহিত আদ্রকে দেখে দেখে উলে সেন্স নেই। রোহিত দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বেশি ড্রিঙ্ক করার ফল। জানালার ধারে বসে শূন্য আকাশ পানে চেয়ে আছে মাইশা, চোখে পানি। মাইশা এখন হস্টেলে থাকে। যতদিন পর্যন্ত না বেবি হচ্ছে ততদিন পর্যন্ত এখানে থাকতে বলেছে আয়ানকে। বাড়ির সবাইকে ম্যানেজ করা শেষ। মাইশা আকাশের দিকে তাকিয়ে বলে, মেঘ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কেন তুমি মিথ্যে বললে? আর কই চলে গেছো তুমি? একবার ফিরে এসো প্লিজ। তোমাকে ছাড়া আমাদের বাচ্চাকে কিভাবে বড় করব? রাতের বেলা বই নিয়ে হালকা ঘাটাঘাটি করছি। কালকে থেকে ক্লাস শুরু হবে, কিন্তু পড়ায় একটুও মন বসছে না। বারবার আদ্র ভাইয়ের কথা মনে পড়ছে। নিজের মনকে যতটা কন্ট্রোল করার চেষ্টা করি ততবারই আদ্র ভাইয়ের কথা মনে পড়ে। কিছুক্ষণ পর বাসার কলিং বেল বেজে ওঠে। আমি দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিই। দরজা খোলার পর দেখি আদ্র ভাইয়া একটা রোহিত ভাইয়ার কাঁধে ভর দিয়ে আছে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। রোহিত ভাইয়া বলল, ভয় পাওয়ার কিছু নেই। আদ্র ঠিক আছে। ড্রিঙ্ক করার ফলে জ্ঞান হারিয়েছে। আমি অবাক হয়ে বললাম, ড্রিঙ্ক? কিন্তু ভাইয়া তো এসব। আমার কথা শেষ হওয়ার আগে রোহিত ভাইয়া বলল, জানি। আর তো এসব খায় না। আসলে আজকে যে ওর কি হয়েছে আমরা কেউই জানি না। আমি এখনো আদ্র ভাইয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। রোহিত ভাইয়া বলল, একটু হেল্প করো, ওকে ওর রুমে দিয়ে আসি। টেবিলের উপর পা দিয়ে বসে আছে আদনান মাহমুদ। কিছুক্ষণ পর আবার সিগারেটও টান দিচ্ছে। তখন একটা ছেলে এসে বলে, স্যার খবর আছে। বল। স্যার মেয়েটার খবর পেয়েছি। কই থাকে? স্যার ভিডির ডিএমএ পড়ে। আদ্র ভাইয়াকে বেডে শুইয়ে দেওয়ার পর রোহিত ভাই চলে গেল। আমি আদ্র ভাইয়ার পাশে বসে তার মাথায় হাত দিলাম। আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো চোখ থেকে। কতটা বদলে গেছে আদ্র ভাইয়া। চেহারা সেই উজ্জ্বলতা নেই। আগের থেকে বেশ শুকিয়ে গেছে তিনি। চোখের নিচেও কালি পড়ে গেছে। হঠাৎ আদ্র ভাইয়া চোখ খুলে আমাকে দেখে লাফিয়ে উঠে বসে পড়ে। আমি ভয় পেয়ে কিছুটা দূরে সরে যাই, কিন্তু আদ্র ভাইয়া আমার হাত ধরে কাছে টেনে এনে আমার গাল দুটো ধরে বলে, ভালোবাসি মায়াপুরি, প্লিজ ছেড়ে যাস না আমায়, মারা যাবো আমি। আদ্র, কি বলছেন এসব? অনেক ভালোবাসি তোকে, এক আকাশ ভালোবাসি। কেন বুঝিস না আমার ভালোবাসা? আমি কিছু বললাম না। তিনি আবারও বললেন, কেন বুঝিস না মায়েরা, আমি যে অনেক বেশি চাই তোকে। তোকে ছাড়া আমি অসমাপ্ত। আমি মরে যাবো তোকে ছাড়া। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি কাপা কণ্ঠে বললাম, ভালোবাসি। কি বললি? আরেকবার বল প্লিজ। ভালোবাসি, খুব ভালোবাসি। আদ্র ভাইয়া হাসলেন, মনোমুগ্ধকর তার হাসি। তিনি হেসে আমার সারা মুখে শব্দ করে চুমু খেলেন। সকালে স্নিগ্ধ আলো আর হিমশীতল বায়ু জানালার পর্দা ভেদ করে ভিতরে আসছে। হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে ঘুম ভেঙে যায় মায়রার। মায়রা অনেক কষ্টে নিজের চোখ খুলে। রাতে বেশ দেরিতে ঘুমিয়েছে। চোখ খোলা মাত্রই ছোটখাটো একটা ঝাটকা খায় মায়রা। মায়রা দেখে আদ্র একদম ওর কাছে এসে ঘুমিয়ে আছে। মায়রা নড়তেও পারছে না, কারণ আদ্র ওকে একদম আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। তখনই মায়রার খেয়াল হয় কাল রাতের কথা। কাল রাতে আদ্র অনেক জেদ করছিল মায়রাকে জড়িয়ে ধরে ঘুমাবে। মায়রা প্রথমে রাজি না হলো, পরে বাধ্য হয়ে রাজি হয়ে যায়। মায়রা আলতো হাতে আদ্রের গাল স্পর্শ করে। হালকা কেঁপে ওঠে আদ্র, তবুও ঘুম ভাঙলো না ওর। আপনাকে বলে তো দিলাম ভালোবাসি, কিন্তু আদৌ কি এই ভালোবাসা পূর্ণতা পাওয়ার যোগ্য? আপনাকে ভালোবাসতে পারবো না আমি। আপনি আমার না। বোন হয়ে কিভাবে নিজের বোনকে ঠকাবো আমি? আমি তো ওনাকে ওয়াদা দিয়েছি আমাদের এই ভালোবাসা পূর্ণতা পাবার নয়। মায়েরা কথাগুলো ভেবে খুব সাবধানতার সাথে আদ্র থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আদ্র এখনো গভীর ঘুমে মগ্ন। মায়েরা রুমে এসে দরজা আটকিয়ে কান্না করে দেয়। ও এখন মনে প্রাণে দোয়া করছে যে আদরের যাতে কাল রাতের কথা মনে না থাকে। সকাল ৮টার দিকে ঘুম ভেঙে যায় আদর। ঘুম থেকে ওঠা মাত্রই মাথা চেপে ধরে।
বেশ মাথা ধরেছে। আদ্র বেড সাইড থেকে তেঁতুলের পানির টুকু নিয়ে খেয়ে ফেলে। পানিটা খাওয়ার পর মাথা ব্যথা অনেকটাই কমেছে। আদ্র নিজের দিকে তাকিয়ে দেখে ও একটা ব্ল্যাক টি শার্ট পরা, পুরো কুচকায় আদ্র। আমি তো জ্যাকেট পরেছিলাম, ড্রেস চেঞ্জ করলো কে? আর আমার টি শার্ট থেকে লেডিস পারফিউমের স্মেল আসছে কেন? রাতে কি রুমে কেউ এসেছিল? আদ্র নিজের মাথা চেপে ধরে মনে করার চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। রেডি হয়ে নিচে নেমে আসে আদ্র। আদ্রের চোখ এখনো মায়রাকে খুঁজছে, কিন্তু কোথাও দেখা পেল না। তখনই পিছন থেকে আদ্রিতা বলে ওঠে, কাকে খুঁজছিস? মায়রা কই? ও কলেজে গেছে। বলে গেছিস আজকে ওর মেডিকেল ফার্স্ট ক্লাস। শিট, আপা আমি বেরোচ্ছি। বলেই দৌড়ে বাইরে চলে যায় আদ্র। বাইক নিয়ে রাস্তার টং দোকানের পাশে দাঁড়িয়ে আছে আয়ান। কারণ একটাই, জান্নাতের সাথে দেখা করা। জান্নাত হচ্ছে আয়ানের একমাত্র ভালোবাসার মানুষ। সেদিন ছাদে বলা কথাটাও জান্নাতকে উদ্দেশ্য করেই বলেছিল। জান্নাতদের বাসা আর আয়ানদের বাসা একদম এক চার্জ। জান্নাত কখনোই আয়ানকে পছন্দ করে না, এমনকি পছন্দ তো দূর, জান্নাত আয়ানকে দেখলেই কেন যেন রেগে যায়। কারণটা অজানা আয়ানের কাছে। প্রায় 10 বছর ধরে জান্নাতের পিছনে ঘুরছে আয়ান, কিন্তু আজ পর্যন্ত কোনো লাভ হয়নি। আয়ান জান্নাতের কথা ভাবছিল, ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল জান্নাত কলেজের উদ্দেশ্যে। জান্নাতকে দেখা মাত্রই আয়ান মুচকি আসে, কিন্তু আয়ানের হাসি মুখে বেশিক্ষণ টিকলো না। কয়েকজন ছেলে এসে আয়ানের মাথায় রড দিয়ে বাড়ি মারে। রাস্তায় লটিয়ে পড়েও পুরো রাস্তায় আয়ানের রক্ত গড়াগড়ি খাচ্ছে। আয়ান জান্নাতের দিকে তাকিয়ে দেখে জান্নাত বিশ্বজয়ের হাসি দিচ্ছে। আয়ান বুঝতে পারে কাজটা জান্নাতই ঘটিয়েছে। বুঝবে একদিন আমার শূন্যতা, যেদিন আমি থাকবো না তোমার কাছে। আজ হাসছো, সেদিন কাঁদবে। হ্যাঁ, আমার জন্যই কাঁদবে সেদিন। হয়তো দেরি হবে একটু, কিন্তু তাতে কি? আমার ভালোবাসা তো একটু হলো সার্থক হবে। কথাগুলো বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আজীবনের মতো চুপ হয়ে যায় ও। মেঘের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। ডক্টররা পায় আশা ছেড়ে দিয়েছে বলা চলে। মেঘের ব্রেন অপারেশন করা হয়েছে, বাঁচতে পারে, কিন্তু মেঘের অবস্থা এতটাই খারাপ যে মেঘকে একটা ইনজেকশন দিতে হলেও 10 বার ভাবতে হয়। সেখানে অপারেশনটা বেশ কঠিন। মেঘের পাশে বসেছিল মেঘলা, চোখে ওর মেঘকে হারানোর তীব্র ভয়। মেঘ অনেক কষ্ট করে মেঘলাকে বলে, আপু প্লিজ ডক্টরকে বল না আমাকে আর কয়েকটা মাস বাঁচিয়ে রাখতে। আমি আমার বাচ্চাকে দেখতে চাই, প্লিজ আপু। মেঘলা কি বলবে জানা নেই, ও ঠোঁট কামড়ে কান্না করেই যাচ্ছে। মায়েরা কলেজে এসে আশেপাশে ঘুরে দেখছে, তখনই কেউ পিছন থেকে ওর চোখ আঁকড়ে ধরে। মায়েরা হকচকি হয়ে ওঠে, কিন্তু আয়না তুই প্রত্যেকবার কিভাবে বুঝে যাস এটা আমি? সোলমেট যে। কবে দেশে আসলি? আজকেই, আর এইখানেই ভর্তি হয়েছি। সত্যি? হ্যাঁ। আমাকে তো এখন চিনেই না কেউ, আমি তো রাস্তার মানুষ, তাই না? না, তুমি রাস্তার ভিখারি। কেমন আছো ভাইয়া? কেমন আর থাকবো বলো, তোমার ফ্রেন্ড তো আমার জীবনটাকে পুরো নরক বানিয়ে ফেলেছে। কি বললে? মনে আছে রোহান আয়ানকে আপনাদের? ওরা কথা বলছিল, তখনই আদ্র আসে। আদ্র এসে রোহানের সাথে হাক করে। মায়েরা আদ্রকে দেখে কিছুটা চমকে যায়, আর আদ্র মায়েরার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয়। হাতুড়ে একাধারে কেঁদে যাচ্ছে মায়েরা, চোখগুলো ধারণ করেছে মায়েরার। আদ্র বিরক্ত নিয়ে তাকিয়ে আছে মায়েরার দিকে। ওর মতে ডাক্তার তো বলেইছেই যে আয়ান ঠিক আছে, তবে তারপরও এত কান্নার কারণ কি? মায়েরা কান্না বন্ধ করো, ডাক্তার তো বলেছেন আয়ন ঠিক হয়ে যাবে, তারপর এত কান্না করার কি আছে? মায়েরা আমি তোরে থামতে বলছি। মায়েরা কান্না না থামিয়ে নিজের মতো করে কেঁদেই যাচ্ছে। আদ্র রেগে মায়ের হাত ধরে টানতে টানতে কেবিনের বাইরে নিয়ে যায়। বাইরে আসা মাত্রই দেখে ওদের বাড়ির সবাই অস্থির হয়ে দৌড়ে আসছে। আদ্র ওনাদের দিকে তাকিয়ে বললেন, ভেতরে যান, আমি আসছি। বলেই মায়েরাকে টানতে টানতে নিয়ে যায়। মায়েরা কিছু বলতে পারছে না, ও এখনো আয়নের অ্যাক্সিডেন্টের একটা শট খেয়ে আছে। আদ্র আর মায়েরার দিকে তাকায় না, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়েরার বাবা। তিনি বলেন, আর্য, মায়েরাকে এভাবে টেনে কই নিয়ে যাচ্ছ? আরে চাচ্ছু, ওটা ওদের ব্যাপার, ওদের উপরে ছেড়ে দাও। ওদের ব্যাপার মানে? চাচ্ছু ছাড়ো তো, এখন আয়ানকে দেখতে চলো। আদ্রিতা মায়েরার ভুংবাং বুঝিয়ে আয়নকে দেখতে নিয়ে যায়। আয়নের মাথার ক্ষত অতটা গভীর নয়, তাই এই অবস্থায় বেঁচে যায়। আপাতত ওকে অজ্ঞান করে রাখা হয়েছে।
আদ্র মায়রাকে হসপিটালের ছাদে নিয়ে এসে রেলিং এর সাথে চেপে ধরে। আদ্র রাগান্বিত দৃষ্টিতে নিক্ষেপ করে মায়রা দিকে বলে, কিন্তু কেন যেন মায়রা এই দৃষ্টিকে ভয় পাচ্ছে না। নিজের ভাইয়ের চিন্তায় বিভোর। আদ্র মায়রাকে কুদিত কণ্ঠে দমক দিয়ে বলে, প্রবলেম কি তোর? কান্না থামাতে বলছি শুনিস না? কথার অবাধ্য হতে বেশ ভাল লাগে, তাই না? আদ্রের কুদিত সুর শুনে মায়রাকে কাঁপতে বাধ্য করে। ও এতক্ষণ মাথা নিচু করছিল, এবার ধীরে ধীরে মাথা উঁচু করে আদ্রের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। মায়রার এমন দৃষ্টিতে আদ্রের বুকে জ্বর উঠে যায়। মায়রার গাল, ঠোঁট সহ পুরো মুখ লাল গোলাপি বর্ণ ধারণ করেছে। আদ্র এক দৃষ্টিতে মায়রার ঠোঁটের দিকে নেশার্ত ভাবে তাকিয়ে আছে, বেশ টানছে ওকে মায়রার দিকে। আদ্রের দৃষ্টি বুঝতে পেরে মায়রা ওর বাম হাত দিয়ে আদ্রের বুক স্পর্শ করে নিজে থেকে হালকা দূরে সরিয়ে দেয়। মায়রার স্পর্শে আদ্র হুঁশ ফিরে। ও মায়রা থেকে নজর সরিয়ে অন্যদিকে তাকায়, আর নিজেকে সামলাতে পারবে না শিওর। আদ্র বাইরের দিকে তাকিয়ে মায়রার উদ্দেশ্যে বলে, কেঁদে কেটে এভাবে ভাষায় ফেলার কোনো লজিক আমি দেখতেছি না। তুই কাঁদলে তো আয়ন সুস্থ হয়ে উঠবে না, তাই না? আর ডাক্তার তো বলেছেন যে আর ঠিক হয়ে যাবে আয়ান। মায়েরা কান্না থামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মায়েরার কান্নার কারণ আয়ান না, শুধু অন্য কারণ আছে, তা আদ্র জানে না। আদ্র আবার বলে, তোর না এসেছে শুনলাম। মায়েরার বুক ধুক ধুক করে উঠেছে। মায়েরার কান্নার অন্য একটি কারণ হচ্ছে তোরনা। আজ দুপুরের দিকেই তোরনার ফ্যামিলি দেশে এসেছে। খবরটা জানা মাত্রই মায়েরার মন ছটফট করে থাকে। মায়েরা কাপা কণ্ঠে বলে, তরুণের কথাতে আদ্র ভাইয়া বিরক্ত কেন হলো? প্রচুর জ্বালা মেয়েটা। ওইটা মেয়ে নাকি সুপার গ্লু কে জানে, সবসময় আঠার মতো চিপকে থাকে, বিরক্তিকর একটা। আদ্রের কথা শুনে মায়েরা হাসে, মন খুলে হাসে। আদ্রের কথায় যতটা মজা পেয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে এই ভেবে যে আদ্র ভাইয়াও তাহলে তোরনাকে ভালোবাসে না। শত কষ্টের মাঝেও একটু হলেও শান্তি অনুভব করে মায়েরা, কিন্তু এই শান্তিটুকু হয়তো বেশিক্ষণ টিকবে না। মায়েরার হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছে আদ্র। চোখের পলক পড়ছেই না ওর। চোখের পলক পড়লে যেন মায়েরা হারিয়ে যাবে, তার ভয়ে চোখের পলকও ফেলছে না। আদ্রের উইকনেস হচ্ছে মায়ের হাসি। মায়েরা যদি মুচকি হেসে ওর কাছে আসে, হাই হাই কি যে হয় ওর। আদ্র অন্যমনস্ক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, তোর হাসিটা অনেক সুন্দর, এমন ভাবে আর হাসিস না, তাহলে আমাকে অকালে ওপরে টিকিট কাটতে হবে। আদ্রের কথা শোনা মাত্রই মায়েরার হাসা বন্ধ হয়ে যায়, সাথে সাথেই ওর গাল দুটো লাল বর্ণ ধারণ করে। মায়েরার এটা ছোটবেলার অভ্যাস, কেউ ওর একটু প্রশংসা করলেই লজ্জায় কুঁকড়ে যায়। মায়েরা মাথা নিচু করে আঙ্গুল মুচড়াতে বলে। মায়েরার গাল লালগুলো দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না আদ্র। ও মায়েরার সামনে গিয়ে গাল দুটো নিজ হাতে ধরে গালে চুমু দেয়, তারপর সাথে সাথে মায়েরা থেকে দূরে সরে যায়। আদের এহেন কাণ্ডে মায়েরা অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। মাইশার প্রেগনেন্সির আজ 4 মাস পূর্ণ হলো, তাই চেক আপ করতে ডাক্তারখানায় এসেছে। মাইশা ডাক্তারের কাছে বসে আছে। ডাক্তার ওকে দেখে মাত্রই বলে, আরে মাইশা যে, তা মেঘের কি অবস্থা? দেশে এসেছে নাকি? মানে? মেঘের তো ব্রেন টিউমার ছিল, আমার কাছেই চিকিৎসা করাচ্ছিল ও, কিন্তু ওর অবস্থা বেশ খারাপ ছিল, তাই বিদেশ নিতে বলেছিলাম। ডাক্তারের কথা শুনে অজ্ঞান হয়ে যায় মাইশা। হসপিটালের ছাদে চুপচাপ দাঁড়িয়ে আছে মায়েরা। আদ্র ফোনে কথা বলায় ব্যস্ত। মায়েরা রেলিং ধরে দাঁড়িয়ে ঢাকার ব্যস্ত নগরী দেখছে। হঠাৎই ঝুম বৃষ্টি। বৃষ্টির কারণে আদ্র তাড়াতাড়ি ফোনে কথা বলা মায়েরার দিকে এগিয়ে যায়। আদ্র মায়েরার কাছে গিয়ে দেখে মায়েরা পুরো ভিজে গেছে, শীতে কাঁপছে। চল সাইডে দাঁড়াই, এই অবস্থাতে নিচে যাওয়া যাবে না। মায়েরা আর আদ্র ছাদের এক সাইডে এসে দাঁড়ায়। শীতে প্রচন্ড কাঁপছে মায়েরা। আদ্র মায়েরার পিছনে গিয়ে জড়িয়ে ধরে। আদ্র মায়েরাকে পিছন থেকে জড়িয়ে ধরার পর মায়েরা শিউরে ওঠে। সারা শরীর অদ্ভুতভাবে কেঁপে ওঠে মায়েরার কাঁপুনির কারণে আদ্র মায়েরাকে আরেকটু জোরে জড়িয়ে ধরে। আদ্র মায়েরার কানের কাছে গিয়ে বলে, বেশি ঠান্ডা লাগছে? আদ্রের এমন শীতল কণ্ঠ শুনে আরেক দফা কেঁপে ওঠে মায়েরা ও মাথা নিচু করে বলে, নিচে চলুন প্লিজ। আদ্র মায়েরাকে ছেড়ে দেয়, তারপর নিজের পরনের টি শার্টটা খুলে মায়েরাকে পরিয়ে দেয়। আদ্রের শরীরে এখন শুধুমাত্র একটা পাতলা গ্রে কালারের টি শার্ট আছে। আদ্র মায়েরাকে টি শার্টটা পরিয়ে দিয়ে বলে, এখন চল। আপনার ঠান্ডা লাগছে না? চল। মায়েরা হাফ ছেড়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। জান্নাত নিজের রুমে অস্থিরভাবে পায়চারি করছে। ওর অস্থিরতার একটাই কারণ, আর সেটা হচ্ছে আয়ান। কিন্তু জান্নাত ভেবে পাচ্ছে না ও কেন আয়ানকে নিয়ে এত ভাবছে। ও তো নিজেই চেয়েছিল যে
আয়ন মারা যাক, তাহলে এখন কেন আয়নের জন্য খারাপ লাগছে? জান্নাত কথাগুলো ভাবছিল, তখনই ওর আম্মু ওর রুমে প্রবেশ করে। এভাবে পায়চারি করছিস কেন জান্নাত? জান্নাত মায়ের দিকে অপরাধমূলক দৃষ্টিতে তাকায়। জান্নাতের আম্মু জান্নাতের এমন দৃষ্টিতে কিছুটা চিন্তিত হন। জান্নাতের আম্মু বলল, কি হয়েছে জান্নাত? তোকে এমন দেখাচ্ছে কেন? ঠিক আছিস তুই? কিছু কি হয়েছে? জান্নাত মায়ের হাত ধরে বেডে বসিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। জান্নাত হাত দিয়ে ওর আম্মুকে ইশারা করে বলে মাথায় বিলি কেটে দিতে। জান্নাতের আম্মু তাই করে। জান্নাত এবার মুখ খুলে বলে, আচ্ছা আম্মু, নিজের ভালোর জন্য কোনো খারাপ কাজ করলে কি খুব বেশি ক্ষতি হয়? মেয়ের এমন প্রশ্নে জান্নাতের আম্মু কিছুটা চমকায়। তিনি বলেন, নিজের ভালোর জন্য কোনো খারাপ কাজ করা ঠিক না মা। তাহলে এটা স্বার্থপরতার পরিচয় বহন করে। যদি পারো তাহলে ব্যাপারটা সংশোধন করার চেষ্টা করো। কিন্তু খারাপ কাজ করা ঠিক না। কারণ তুমি যেই খারাপ কাজটা করবে সেটা হয়তো তোমাকে কোনো না কোনো সময় অনুশোচনা জাগাবে। তোমার খারাপ লাগা কাজ করবে। জান্নাত এতক্ষণ মন দিয়ে মায়ের কথাগুলো শুনছিল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ওর। আসলে ওর পছন্দ অনুশোচনা কাজ করছে ওর ভিতরে ভিতরে। কত বিক্ষত হয়ে যাচ্ছে সে। জান্নাত হঠাৎই টু করে কেঁদে ওঠে। মেয়ের হঠাৎ কান্না দেখে জোহরা বেগম অস্থির হয়ে জান্নাতকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? কাঁদছিস কেন? আম্মু, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি করেছিস বল আমাকে। জান্নাত ওর আম্মুকে সব খুলে বলে। সবকিছু শোনার পর জোহরা বেগম জান্নাতের গালে জোরে একটা থাপ্পড় মারে। থাপ্পড়ের শব্দ শুনে পাশের রুম থেকে জান্নাতের বাবা দৌড়ে আসে। তিনি এসে জান্নাতকে আগলে নিয়ে জোহরা বেগমকে চক্ষুরক্ত করে নিক্ষেপ করে। কি হলো, মেয়েটাকে মারছো কেন? কেন মেরেছি ওকেই জিজ্ঞেস করো। ছি, আমার তো লজ্জা করছে। আমি তোর মতো একটা মেয়েকে পেটে ধরেছি। এতটা নিচ তুই কিভাবে হলি জান্নাত? জান্নাত মায়ের রাগী কণ্ঠস্বর শুনে জোরে কান্না করে দেয়। মায়ের আর আদ্র নিচে নামা মাত্রই কোথা থেকে যেন তরুণা দৌড়ে এসে আদ্রকে জড়িয়ে ধরে। কই ছিল আদ্র? আই মিস ইউ সো মাচ। মায়ের আর আদ্র দুজনেই অবাক তরুণাকে এই সময় এখানে দেখে। তার থেকেও বেশি অবাক তরুণার ড্রেস আপ দেখে। তরুণার পরনে একটা 3/4 প্যান্ট আর খুব ছোট একটা স্লিম শার্ট। তার থেকেও বড় কথা, শার্টের প্রথম 2টা বোতাম খোলা। আদ্র বিরক্ত হয়ে তরুণার দিকে তাকিয়ে, এসব কি তোর না? পাবলিক প্লেসে এভাবে জড়িয়ে ধরছিস কেন? মাথায় আদ্র সম্পূর্ণ কথা শেষ করার আগেই তরুণার ড্রেস আপ দেখে লজ্জায় মাথা নামিয়ে নেয়। আদ্রের রাগও লাগছে বেশ, কিন্তু হসপিটালে সিন ক্রিয়েট করা ঠিক হবে না। তরুণা ঢং করে বলে, কি হলো জান? কথা বলছো না কেন? আর তুমি মাথা নিচু করে আছো কেন? আদ্রের ইচ্ছে করছে তরুণাকে একটা থাপ্পড় মারতে, কিন্তু ও এটা করতে পারছে না, কারণ এটা পাবলিক প্লেস। এখানে তরুণাকে জোরে একটা ধমক দিলেও মানুষ জড়ো হয়ে ভিডিও করা শুরু করবে। আদ্র মায়ের দিকে তাকিয়ে বলে, ওকে বলে দিস ড্রেস চেঞ্জ করতে। কথাটা বলেই সেখান থেকে হনহনিয়ে চলে যায় আদ্র। মায়েরা আদ্রের যাওয়ার দিকে তাকিয়ে বড় করে একটা নিঃশ্বাস ফেলে। আদ্রকে আর কিছুক্ষণ তরুণার পাশে দেখলে ও দম বন্ধ হয়ে মৃত্যুবরণ করত। তরুণা মায়েরাকে বলে, আদ্র আমাকে দেখলোই না। কত কষ্ট করে পার্লার থেকে সেজে এসেছিলাম। ধ্যান। মায়েরা হাসলো, মনে মনে হাসলো, কারণ তরুণার সামনে হাসলে নিশ্চিত মেয়েটা ওর 12টা বাজাবে। তরুণা মায়েরার দিকে ভ্রু কুঁচকে তাকায় ও বলে, তোর শরীরে আদ্রের শার্ট কেন? আসলে বাইরে বৃষ্টি হচ্ছিল, তখন আমি পুরো ভিজে গিয়েছিলাম তাই। এই সামান্য কারণে আদ্র তোকে নিজের পরনের শার্ট দিয়ে দিল? কই, আমি যখন বিডিতে ছিলাম তখন তো আমাকে কখনো নিজের শার্ট দিল না। এটা তোদের ব্যাপার, আমি কিভাবে বলবো? আমার উডবি হাজবেন্ডের শার্ট তোর শরীরে থাকার কোনো অধিকার নেই। বলেই টান দিয়ে আদ্রের শার্টটা মায়েরা থেকে নিতে যাবে, তখনই আদ্র এসে তরুণার হাত ধরে। আদ্র তরুণার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, ডোন্ট ডু দিস। আদ্রের চোখ গরম দেখে তরুণা ভয়ে চোখ নামিয়ে নেয়, কারণ আপাতত আদ্রকে বেশ ভয়ঙ্কর লাগছে। আদ্র যখন মায়েরার থেকে নিজের ফোন নিতে এসেছে, তখন মায়েরা আর তরুণার কথোপকথন সরে ফেলে। আর যখন তরুণা টি শার্টটা নিতে চাচ্ছিল, তখন কেন জানি আদ্রের রাগ চরম পর্যায়ে চলে। আদ্র মায়েরা হাত ধরে বাইরে নিয়ে যায়, আর যাওয়ার আগে তরুণাকে একটা থাপ্পড় মেরে যায়। তরুণা গালে হাত দিয়ে আদ্র যাওয়ার মায়েরার দিকে দেখছে। তরুণা এখনো শক। ও বুঝতে পারছে না আদ্র ওকে থাপ্পড় কেন মারলো।
মায়েরার জন্য আদ্র আমাকে থাপ্পড় মারলো। আমি আর যাই হোক মায়েরাকে বাঁচতে দিতে পারবো না। আদ্র গাড়িতে বসে জোরে জোরে শ্বাস নিচ্ছে। বেশ রাগ লাগছে ওর তন্নার উপর। ইচ্ছে করছে তোনাকে মেরে ফেলতে। মায়েরা আদ্রের দিকে তাকিয়ে দেখে আদ্রের চোখগুলো বেশ লাল হয়ে আছে, কেন যেন রক্ত পড়া শুরু করবে। মায়েরা নিচে আদ্রকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? না, কেন? তোর জন্য। আমার জন্য মানে? তুর্না যখন তোর থেকে শার্ট নিচ্ছিল তখন কোনো প্রতিবাদ করলি না কেন? সেই অধিকার আমার নেই, ওনার অধিকার ছিল তাই ও নিয়েছে। মানে? বাসার কারো থেকে জেনে নেবেন। কথাটা বলার পরপরই গাড়ি থেকে নেমে একটা রিক্সা ঠিক করে চলে যায় মায়েরা। মায়েরা চোখে পানি স্পষ্ট, যা আদ্রের চোখ এড়ায়নি। আদ্র বেশ অবাক, কি এমন অধিকারের কথা বললো মায়েরা, তা ভাবতে ভাবতে শেষ আদ্র। মায়েরা রিক্সায় বসে একাধারে কেঁদে যাচ্ছে। কেন কাঁদছে তার কোনো কারণ জানা নেই তার, কিন্তু আপাতত ওর কান্না করলে মন শান্তি হবে, এটা শিওর। হঠাৎ মায়েরার ফোনে কল আসে। মায়ের ফোন রিসিভ করে। ফোনের ওপাশ থেকে মায়েরার আম্মু মায়েরাকে বলে, মায়রা কই তুই? আম্মু আমি বাসায় চলে এসেছি। ও আচ্ছা, আমরা একটু পর আসছি আয়ানকে নিয়ে। মায়েরা জলদি করে ফোন কেটে দেয়। আদ্র পুলিশ স্টেশনে পৌঁছে চুপচাপ মনমরা হয়ে বসে আছে। তখন রোহিত এসে আদ্রকে বলে, এত যখন ভালোবাসিস তাহলে ফ্যামিলিকে জানাচ্ছিস না কেন? মানে? মানেটা সিম্পল, তুই তোর ভালোবাসার কথা মায়াকে বল, দেখ ও অ্যাকসেপ্ট করে কিনা। আর না করলে তুই আর ওকে ছাড়বি না। সো জোর করে বিয়ে করে ফেললেই তো হয়। রোহিতের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর হঠাৎ চেয়ার থেকে উঠে রোহিতকে জড়িয়ে ধরে বলে, এই প্রথম কোনো কাজের কথা বললি? আমি সবসময় কাজের কথাই বলি। আচ্ছা শোন, প্রপোজ করার জন্য যা যা লাগে সব ঠিক করে ফেল। আজকেই ওকে প্রপোজ করবো, দেন রাজি হলে তো ভালো, না হলে জোর করেই বিয়ে করতে হবে। আয়ানকে বাসায় আনা হয়েছে। ও পুরোপুরি সুস্থ না হলেও সুস্থ বলা চলে। আয়ানকে দেখতে জান্নাতের বাবা মা দুজনেই এসেছে। জান্নাতের বাবা মাকে আসতে দেখে সবাই বেশ অবাক, কারণ জান্নাত পরিবারের কেউই কখনো আয়ানদের সাথে কথা বলে না। আজ হঠাৎ আয়ানকে দেখতে আসাতেই তারা ব্যাপারটা ঠিক হজম করতে পারছে না। তারপরে মুখে সৌজন্যতার হাসি ফুটিয়ে তাদের সাথে কথা বলছে। মায়েরা চুপচাপ ছাদে দাঁড়িয়ে আছে। চারপাশে অন্ধকার নেমে এসেছে। কিছুক্ষণ পরেই সন্ধ্যা হবে, তাই মায়েরার মনটা বেশ খারাপ। ছাদে আসার আগে যখন বড় মার রুম ক্রস করে আসছিল তখন তাদের কথোপকথন শুনতে পায়। তারা আদ্রের বিয়ে নিয়ে কথা বলছিল। তারা চায় আর অল্প কয়েকদিনের মধ্যে আদ্র আর তরুণার বিয়েটা যাতে হয়ে যাক। কথাগুলো শোনার পর মায়েরার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। তাই তো এই ভোর সন্ধেবেলা ছাদে আসে। মায়েরা বাইরের দিকে দৃষ্টি তাকিয়েছিল, তখন আদ্রতা ওর দিকে হাত বাড়ায়। এই ভর সন্ধ্যাবেলা ছাদে কি করছিলি মায়েরা? আদ্রিতার কণ্ঠস্বর শুনে মায়েরা পিছে ঘুরে তাকায়। মায়েরা মলিন হাসি আদ্রিতাকে দেখে। মলিন হাসলি যে, মন খারাপ নাকি? ভাইয়ার জন্য চিন্তিত একটু। আরে আয়নের জন্য মন খারাপ করার কি আছে? ডাক্তার বললো তো আয়ন ঠিক হয়ে যাবে। আদ্রিতার ফোনে কল আসাতে ও পাশে চলে যায় কথা বলতে। কথা বলা শেষ হলে আদ্রিতা এসে মায়েরাকে বলে, মাইও নিচে চল তো জলদি। কেন আপু, কোনো দরকার? অনেক দরকার, জলদি চল। আদ্রিতা জলদি করে মায়েরাকে নিচে নিয়ে যায়। নিচে নামার পর আদ্রিতা মায়েরাকে নিজের রুমে এনে কাবার থেকে ড্রেস এনে মায়েরার হাতে দেয়। মায়েরা তা দেখে ভ্রু কুঁচকায়। আপু ড্রেস দিচ্ছ কেন? আদ্র তোকে আমাদের বাংলো বাড়িটাতে নিয়ে যেতে বলেছে আর্জেন্টলি। কেন? সেটা তো আমাকেও বলেনি, শুধু বলেছে তোকে সুন্দর করে রেডি করে পাঠিয়ে দিতে। না গেলে হয় না আপু? তুই তো জানিস আদ্র কেমন, ওর কথায় অমান্য করলে কি হবে তা তো জানিসই। মায়েরা ড্রেসগুলো নিয়ে তৈরি হতে যায়। ড্রেস পরে আসার পর আদ্রিতা বেশ সুন্দর করে সাজিয়ে দেয় মায়েরাকে। মায়েরার বিরক্তি লাগছে, কিন্তু তাও চুপ করে আছে, কারণ ও জানে আদ্রের কথার অমান্য করলে আদ্র কি করতে পারে। আদ্রিতা মায়েরাকে রেডি করে আদ্রের পাঠানো গাড়িতে যেতে বলে। মায়েরা মনে মনে বেশ ভয় হচ্ছে, ওর কেন যেন মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। বাংলো বাড়িতে এসে গাড়ি থামতেই মায়েরার বুকের ভেতর দুকদুকানিটা যেন 4 গুণ হয়ে যায়। মায়েরা ড্রেস ধরে আস্তে আস্তে সামনে আগায়। দরজার কাছে আসতেই গোলাপি পাপড়ির বর্ষণ হয় মায়েরার উপর। অনেকটা অবাক হয়, প্রশ্ন নিয়ে সামনে আগায় মায়েরা। কিছুটা সামনে যেতেই একটা লোক এসে মায়েরাকে বলে, ম্যাম স্যার সেকেন্ড ফ্লোরে আছে। মায়েরা লোকটির কথা মতো সেকেন্ড ফ্লোরে যায়।
সেকেন্ড ফ্লোরে যাওয়া মাত্রই মায়েরার চক্ষু চরক গাছ। সেকেন্ড ফ্লোরের চারিদিকে লাফসে বেলুন আর গোলাপের পাপড়ির ছড়াছড়ি। অনেক সুন্দর করে সাজানো হয়েছে সেকেন্ড ফ্লোরটাকে। মায়েরা জামা ছেড়ে দিয়ে সামনে আগানো মাত্র পিছন থেকে আদুর এসে মায়েরাকে জড়িয়ে ধরে মায়েরার কাঁধে নিজের থুতনি রেখে বলে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জান। ছোট থেকেই তোর বাচ্চা মুগলের প্রতি একটা অন্যরকম আকর্ষণ ছিল আমার। ছোট সময় যখন পুতুলের জন্য কান্না করতে, তখন ইচ্ছে করতো দুনিয়ার সব পুতুল তোর সামনে হাজির করতে। আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারলাম তোকে আমি ভালোবাসি। আমাকে একটা সুযোগ দে না, বিশ্বাস কর কখনো তোকে নিরাশ করবো না। মা যেমন সন্তানকে আগলে রাখে, যে কোনো পরিস্থিতিতে আমিও ঠিক তেমনি তোকে আগলে রাখবো। একটু ভালোবাসবি আমাকে? আমি আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে কোনোদিন ভালোবাসা সম্ভব। আমি অন্য কাউকে ভালোবাসি, তার সাথে আমার 2 বছরের রিলেশন। এমনকি ছেলেটা আপনার থেকে অনেক বেশি হ্যান্ডসাম। আমি জীবিত থাকতে অন্য ছেলের সাথে রিলেশন করিস? সাহস তো কম না তোর। ইচ্ছে করছে তোকে এখনই জ্যান্ত পুঁতে ফেলে। তো করুন, মানা করেছে কে? তোকে মেরে ফেললে আমার প্রতিশোধ কিভাবে পূরণ হবে? প্রতিশোধ? কিসের প্রতিশোধ? বাহ, আমাকে কষ্ট দিলি, আর শাস্তি তোকে না দিই কিভাবে? আমি অন্য ছেলের সাথে রিলেশন করি, এতে আপনাকে কষ্ট দেওয়ার কি হলো? রিলেশন করিস 2 বছর, কিন্তু আমি তোকে ভালোবাসি আর অনেক বছর ধরে, এবং সেটা তুই জানিস। আর জেনে শুনে অন্য একটা ছেলের সাথে রিলেশনে গিয়েছিস, তাহলে এটাকে ধোঁকা বলে না তো কি বলে? আমি আমার মতো চলবো, তাতে আপনার কি? কারণ তুই আমার, শুধু আমার। গট ইট? কই নিয়ে যাচ্ছেন আমাকে? বিয়ে করতে। মায়েরা স্তব্ধ হয়ে যায় আদ্রের কথা শুনে। আর বেন কাজ করা বন্ধ করে দিয়েছে। আদ্র মায়েরাকে ফার্স্ট করে এনে সোফায় ছুঁড়ে মারে, কিন্তু মায়েরার কোনো রিয়েক্ট নেই। আদ্র নিজের ফোন বের করে কাকে যেন ফোন করলো। চলে আয়, ও মানেনি। মায়েরাদের বাসার সামনের জবজারে বসে আছে আদনান মাহমুদ আর লোকেরা। আদনান মাহমুদ বিরক্ত হয়ে বলে, শুভ, তুই সিয়ার তো এটাই তো ওই মেয়ের বাসা? জি বস, 100% শিওর। তাহলে মেয়েটা কই? এখনো দেখলাম না তো। বস, মনে হয় মেয়েটা বাসায় নেই। শালা, কোনো কাজেই না তুই। বলেই জুবজার থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে যায় সে। মুখে কাপড় বেঁধে 5 স্টার হোটেলে প্রবেশ করে তরুণা বারবার আশেপাশে তাকাচ্ছে যে কেউ ওকে দেখছে কিনা। তরুণা খুব সাবধানতার সাথে হোটেলের 304 নাম্বার রুমে যায়। তরুণা 304 নাম্বার রুমের সামনে সে বুক ভরে শ্বাস নেয়। তারপর আস্তে করে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে তরুণা। তরুণা ভিতরে প্রবেশ করতেই একটা মনোমুগ্ধকর স্মেল পায় ও। গভীরভাবে নেশাক্ত এই স্মেলটার প্রতিও তরুণা আরো ভিতরে গিয়ে একটা রুমের দরজার সামনে দাঁড়ায়। দরজাটা খুলে দেখে একটা ছেলের শার্টলেস হয়ে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছে। ছেলেটার বডি আকর্ষণ করার মতো। তরুণা গিয়ে ছেলেটাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তরুণা বলে, কেমন আছো মিস্টার হ্যান্ডসাম? এত দেরি হলো যে? বাড়ির সবাইকে ম্যানেজ করতে একটু দেরি হয়ে গেছে। আদ্রের কি খবর? মিশনের কতটুকু গিয়েছো? অনেকটাই। আদ্রের বাবা মা চাইছেন খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটা দিয়ে দিতে। দ্যাটস গুড, খুব তাড়াতাড়ি তারা সুখবর পাচ্ছি। কিয়া, কদিন হয়ে গেল তীব্র, তুমি আমাকে একটু আদর করো না? তীব্র পাকা হেসে তরুণাকে বেডে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওর দিকে এগিয়ে যায়। বধূ বেশে বসে আছে মায়েরা, পাশে আদ্র বসা, সাথে আরো অনেকে এসেছে আদ্র আর মায়েরার বিয়ের জন্য। এমনকি আদ্রিতাও বাদ নেই। আদ্রের কবুল বলা শেষে মায়েরাকে কবুল বলতে বলা হলে ও চুপ হয়ে থাকে। মায়েরার এমন চুপ থাকাটা আদ্রের সহ্য হয় না। ঘুরে গিয়ে মায়েরাকে একটা থাপ্পড় বলে, কবুল বলবি নাকি আরেকটা দিব? আদ্রের থাপ্পড় খেয়ে মায়েরা কান্না করে দেয়। ও অসহায় চোখে আদ্রিতার দিকে তাকায়। আদ্রিতা বলে, কবুল বলে দে বোন, না হলে আরো থাপ্পড় খেতে হবে। মায়েরার প্রচুর রাগ লাগছে আদ্রিতার উপর। ওর মনে হচ্ছে কই আদ্রিতা ওকে একটু হেল্প করবে, তা না সে নিজের ভাইয়ের অনৈতিক কাজে সাপোর্ট করছে। মায়েরার ভাবনার মাঝে আরো একটা থাপ্পড় পড়ে ওর গালে। মায়েরা আরো জোরে কান্না করে দেয়। এসব মেলো ড্রামা অফ করে জলদি কবুল বল, না হলে এখানেই তোকে মেরে একদম কবর দিয়ে যাব। বলবো না কবুল, মেরে ফেলো না মায়ের। বাবা, জোর করে বিয়ে করা তো ঠিক না। চুপ, একদম চুপ, জ্ঞান দিতে আসবেন না। আদ্রের ধমকে কাজী খুব ভয় পায়। কাজীকে ভয় পেতে দেখে রোহিত বলে, আরে চাচা, স্কুলের টিচারদের মতো জ্ঞান না দিয়ে সিন উপভোগ করুন না।
শুধু শুধু ওদের ঝগড়ার ভেতর নাক গলাচ্ছেন কেন? ইটস ওকে চাচা, ক্যারি অন। আদ্র এবার নিজের পকেট থেকে গান বের করে নিজের মাথায় ঠেকিয়ে বলে। বল, বিয়ে করবি নাকি গুলি করবো? মায়েরা অনেক ভয় পেয়ে যায় আদ্রের এমন আচরণ। মায়েরা ভীতু স্বরে বলে, সরান প্লিজ, আমি কবুল বলছি। আগে বল। আদ্রের কথা শুনে জলদি করে 3 বার কবুল বলে ফেলে, সাথে উপস্থিতি সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। বের আরো কিছু সময় সমাপ্তি হলো। পুরোপুরিভাবে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হয় আদ্র আর মায়রার। এবার আমার প্রতিশোধ নেওয়া শুরু করব। এত কষ্ট দিব যে তুই তোর মৃত্যু কামনা করবি। বিয়ে করেছি বলেই ভাববি না যে তোকে ভালোবাসবো আমি। এতটা টর্চার করব যে রিলেশন করার শাস্তি তুই হারে হারে টের পাবি। আদ্রের কথাগুলো শুনে কেঁপে ওঠে মায়রা। ও বুঝতে পারছে ওর জন্য বেশ বড় কোনো কিছু অপেক্ষা করছে। একটা পাতলা কম্বল জড়িয়ে তীব্রের বুকে শুয়ে আছে তরুণা, মুখে প্রশান্তির হাসি ওর। তরুণা তীব্রকে জিজ্ঞেস করে, একটা কথা জিজ্ঞেস করি, বলো। তুমি আদ্রের ক্ষতি করতে চাও কেন? ও তোমার সাথে কি করেছে? আমার জীবন কেড়ে নিয়েছো। মানে? তীব্র কিছু না বলে পাশ কেটে নিজের শার্ট নিয়ে বেরিয়ে যায়। আয়নার সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে জান্নাতের বাবা মা। আর আয়ান অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে। রুমে আপাতত কেউ নেই, কারণ জান্নাতের বাবা মা আয়নের সাথে একান্তভাবে কথা বলতে এসেছেন। আঙ্কেল আন্টি, আপনারা কি কিছু বলতে চান? বাবা, আমার মেয়ে যা করেছে তার জন্য অত্যন্ত দুঃখিত। আমরা কোনোদিনও ভাবিনি যে জান্নাত এমন কিছু করতে পারে। হ্যাঁ বাবা, প্লিজ জান্নাতকে মাফ করে দাও। ও বুঝতে পারেনি, ওকে আমরা বোঝাবো। বুঝলাম, কিন্তু আপনারা তো টেন্সড কেন? আর এতবার মাস্টার কিছু নেই তো। আর কিছু বলার না থাকলে আপনারা আসতে পারেন। বাবা, আমাদের আরেকটা কথা বলার ছিল। জি বলুন। যদি তুমি রাজি থাকো তাহলে আমরা তোমার সাথে জান্নাতের বিয়ে দিতে চাই, কারণ আমরা জানি জান্নাত তোমার কাছে প্রকৃত সুখী হবে। আয়ান ওনাদের কথা শুনে বেশ অবাক হয়। আয়ান চোখ বন্ধ করে কিছু একটা ভেবে জান্নাতের বাবা মার উদ্দেশ্যে বলে, সরি আন্টি আঙ্কেল, বাট আমি জান্নাতকে বিয়ে করতে পারবো না। কারণ জান্নাতের উপর আমার কোনো আর বিশ্বাস নেই। কে জানে শেষে দেখা যাবে বিয়ের দিনই আমাকে মেরে ফেলে। আয়ানের কথা শুনে জান্নাতের বাবা মা মাথা নিচু করে ফেলে। আয়ান আবার বলে, মাথা নিচু করবেন আঙ্কেল আন্টি, এটা আপনাদের মানায় না। কারণ এখানে তো আর আপনাদের কোনো দোষ নেই, দোষ আপনার মেয়ের। আর তাছাড়া আপনার মেয়ে বিগড়ে গেছে, এতে তো আর আপনাদের কোনো দোষ নেই। কারণ কোনো মা বাবাই চায় না তার সন্তান খারাপ শিক্ষা গ্রহণ করুক, অ্যান্ড আপনারাও হয়তো এটা চাননি। তোমার চিন্তাধারা অনেক ভালো বাবা। দোয়া করি অনেক বড় হও জীবনে। আর আরেকবার আমার মেয়েটার কথা একটু ভেবে দেখো। আসি। জান্নাতের বাবা মা চলে যায়। আয়ান তাদের যাওয়ার দিকে তাকিয়ে একটা চাপা শ্বাস ফেলে। আজকেও যেই কাজটা করেছে সেটা সঠিক কিনা ভুল তা জানা নেই ওর। জান্নাতের বাবা মা যেতেই আয়ানের মা আয়ানের সামনে এলে, মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, কি বললো তারা? না করে দিয়েছি। না করলে কেন? মেয়েটা দেখতে শুনতে তো খারাপ না, আর যথেষ্ট বড় ঘরের মেয়ে। আমার পছন্দ হয়নি তাই। তোর পছন্দ না হলে কি করার, রেস্ট নে তাহলে। আয়ান ছোট করে জবাব দেয়, ডাইনিং রুমে বসেছিল আদ্রের বাবা মা আর তরুণার মা। তারা আদ্র আর তরুণার বিয়ে কথা বলছিল। তখনই মায়েরা আর আদ্র বাসায় প্রবেশ করে। আদ্রকে দেখে আদ্রর আম্মু বলে, আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম, কিছু কথা বলার আছে তোকে। আগে আমার কিছু বলার আছে। আচ্ছা বল। আদ্র মায়েরা দিকে তাকায়। মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদির তার পাশে দাঁড়িয়ে আছে। মায়েরা চোখ মুখ ফুলে বেহাল দশা। আদ্র বলে, আমি বিয়ে করেছি। কথাটা শোনা মাত্র পুরো বাড়িতে থমথমে পরিবেশ বিরাজ করে। সবাই অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়ে আছে। আদ্রের বাবা বলে, কাকে বিয়ে করেছিস তুই? আদ্র মায়ের কাছে গিয়ে মায়ের হাত ধরে সবার সামনে এসে বলে, মায়েরাকে। এই কথাটা শোনার পর আরেক দফা শক খায় সবাই। সিঁড়ি দিয়ে আয়ান ফোনে কথা বলতে বলতে নামছিল। এই কথাটা শুনে ওর হাত থেকে ফোন পড়ে যায়। বলতে গেলে সবার অবস্থা বেশ খারাপ। এই কথাটা শুনে আদ্রের আম্মু বলে, বুঝলাম তুই মায়েরাকে বিয়ে করেছিস, কিন্তু এভাবে আমাদের সবাইকে না জানিয়ে বিয়ে করলি কেন? আমরা কি না করতাম নাকি? আমার ইচ্ছা, এখন তোমরা আমাদের অ্যাকসেপ্ট করবে, নয়তো আমি মায়েরাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছাড়ার কোনো দরকার নেই, আমরা তোমাদের মেনে নিয়েছি। কি বলো আদ্রের মা? আদ্রর আম্মু মাথা নেড়ে হ্যাঁ বলে।
আদর আম্মু অনেক আগে থেকেই চাইতেন মায়রাকে আদরের বউ হিসেবে। প্রতিদিন বলেনি ফ্যামিলির সম্পর্ক নষ্ট হবে বলে। আদরের আম্মু মায়রার কাছে গিয়ে মায়রার গাল ধরে উঁচু করে কপালে একটা চুমু দেয়। তিনি বলেন, আমি অনেক খুশি তুই আমার আদ্রের বউ হলি তাই। মায়েরা, ভাইয়া সরি। কাঁদছিস কেন? আমি রাগ করিনি তো। বাসার সবাই কথা বলছে, তার ফাঁকে মায়রা নিজের রুমে চলে যায়। রাতের বেলা তন্না নিজের রুমে জিনিসপত্র ভাঙচুর করছে। রাগে গা কাঁপছে ওর। যখন থেকে তন্না শুনতে পেরেছে যে আদরের সাথে মায়রার বিয়ে হয়ে গেছে, তখন থেকেই ওর মাথা গরম। তন্না এখন ভেবে পাচ্ছে না তীব্রকে কি জবাব দিবে। তখনই তন্নার ফোনে তীব্রের কল আসে। তন্না ফোন রিসিভ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তীব্র আদ্রর, বিয়ে হয়ে গেছে তাই না? তুমি কিভাবে জানলে? কেমন তোর না, আমার জানার অনেক মাধ্যম আছে। তীব্র, আই এম সরি। এখন কি করব? সরি বলার কিছু নেই। ইভেন আমাদের কাজটা আরো সহজ হয়ে গেছে মায়েরা আর আদ্রের বিয়ের কারণে। মানে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাটা বলে তীব্র ফোন কেটে বাঁকা হাসে। কয়েক মাস পর রুমের এক কোণে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে মায়রা। মায়রার প্রচুর ভয় হচ্ছে যে প্রতিদিনকার মতোই আজকেও যদি মায়রাকে মারে আদ্র। এই কয়েক মাসে অনেক কিছু বদলে গেছে। মায়রার আদ্রের লাইফ পুরো নরকে পরিণত হয়েছে, স্পেশালি মায়রার লাইফ। মায়রার শরীরে আদ্রের মারা দাগগুলো কালশিটে হয়ে রক্ত জমে আছে। আদ্র প্রত্যেক রাতে ড্রিঙ্ক করে এসে মায়রাকে অমানুষের মতো মারধর করে, যার কারণ জানা নেই মায়রার। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মায়রা দরজা খোলার শব্দ পায়। মায়রা আস্তে করে মাথা উঠিয়ে দেখে আদ্র দাঁড়িয়ে। ওর হাতে একটা ড্রিঙ্কসের বোতল আর আরেক হাতে একটা লাঠি, যেটা দিয়ে প্রত্যেক দিন আদ্র মায়রাকে মারে। মায়রা ডুকরে কেঁদে ওঠে। কিছুক্ষণের মাঝেই মায়রার আর্তনাদে আশেপাশের পরিবেশ থমথমে হয়ে যায়। একটা অন্ধকারাচ্ছন্ন বদ্ধ ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে আদ্র। এভাবে প্রায় বেশ কয়েক মাস ধরে অজ্ঞান হয়ে আছে ও। কিছু সময় পার হয়ে যাওয়ার পর ওই লোকটি প্রবেশ করে, যে কিনা আদ্রের মতো চেহারা প্লাস্টিক সার্জারি করে এবং আদ্রের মতো কণ্ঠস্বর আওতা করে এতদিন মায়ের উপর পশুর মতো নির্যাতন করে আসছিল। লোকটা আর কেউ নয়, সে হচ্ছে তীব্র। প্রতিশোধ নেওয়ার জন্য ও উন্মাদ হয়ে উঠেছে, যে নিজের চেহারা পাল্টাতেও একবারও ভাবেনি তীব্র। তীব্র আদ্রের সামনে গিয়ে পাশে থাকা বালতি থেকে সব পানি আদ্রের উপর ঢেলে দেয়। ধরফরিয়ে উঠে বসে আদ্র। আদ্রর জ্ঞান ফেরার পরও মাথা ধরে কিছুক্ষণ বসে থাকে। প্রচন্ড যন্ত্রণা করছে ওর মাথায়। আদ্র আস্তে করে মাথা উঁচু করে আশেপাশে পরিবেশ ব্যাখ্যা করার চেষ্টা করে। আদ্র অতীত মনে করে। মায়রাকে বাসায় দিয়ে আদ্র জরুরি একটা কাজে বাহিরে চলে যায়। মাঝ রাস্তায় আসার পর হঠাৎ আদ্রর গাড়িটা বন্ধ হয়ে যায়। আদ্র বিরক্ত হয়ে গাড়ি থেকে নামবে, তখনই কেউ ওকে শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করে। তারপর থেকে ও এখানে অজ্ঞান অবস্থায় বর্তমান। আদ্রর সামনে তাকিয়ে কিছুটা ঘাবড়ে যায় নিজের মতো চেহারা অন্য কাউকে দেখে। তীব্র বেশ এনজয় করছে আদ্রের এমন অবস্থা। আদ্র চিন্তিত স্বরে বলে, কে আপনি? নিশ্চুপ। কথা কানে যায় না নাকি? কে আপনি? আর আমি এখানে কি করছি? তীব্রকে চিনিস? তীব্রের নাম আর তীব্রের মতো কণ্ঠ শুনে বেশ ঘাবড়ে যায় আদ্র। কপাল থেকে ফুটা ফুটা ঘাম গাল বেয়ে চুয়ে পড়ছে আদ্রের। তীব্র তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, কি হলো, ভয় পাচ্ছিস কেন? তুই বেঁচে আছিস? আর তোর চেহারা আমার মতো কেন? অবভিয়াসলি বেঁচে আছি। নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে কিভাবে মরবো আমি? আদ্রে ঠিক এই ভয়টাই ছিল যে তীব্র একদিন না একদিন ঠিকই ফিরে আসবে। আদ্রে নিজ কপালে ঘাম হাত দিয়ে মুছে নেয় ও তীব্রকে বলে, দেখ তীব্র, তুই ভাবছিস তোর বোন নিজ ইচ্ছায় সুইসাইড করেছে? তীব্র রেগে যায়। ও অনেক জোরে আদ্রের গালে একটা থাপ্পড় দেয়, যার কারণে আদ্রের ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। কিন্তু তবুও শান্ত থাকে না আদ্র। ও আবারও শান্ত স্বরে বলে, বোঝার চেষ্টা কর তীব্র, এখানে আমার কোনো দোষ নেই। কথাটা শেষ না হতে তীব্র নিজের প্যান্টের বেল্ট খুলে আদ্রকে আঘাত করতে থাকে। চোখ দিয়ে অশ্রু ঝরছে তীব্রর সাথে আদ্রর। ও কিন্তু তারা দুজনাই নিশ্চুপ। বেডের পাশে পড়ে আছে মায়রা। কাল রাতের মারগুলো বেশ জোরেই ছিল, যার ফলে মারের দাগগুলো থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে ওর। কিন্তু মায়রার ওদিকে কোনো খেয়াল নেই। ও আদ্রের কথা ভাবতেই ব্যস্ত। মায়রার এখনো কেন জানি বিশ্বাস হচ্ছে না যে এটাই ওর আদ্র। মায়রার আদ্র সেদিনের পর থেকে একটা আলাদা বাসায় থাকে, কারণ আদ্রের ট্রান্সফার হয়েছে। আদ্রের বাবা চেয়েছিল যে ওকে এখানে রাখতে, কিন্তু অদ্ভুতভাবে আদ্র সেদিন রাজি হয়নি। নতুন বাসায় ওঠার আগে মায়রা অনেক রঙিন স্বপ্ন বুনেছিল, কিন্তু মায়রা তো আর জানতো না যে এই নতুন বাসাটাই ওর জীবনের সব রঙিন স্বপ্নগুলোকে কালো অধ্যায়ে পরিণত করবে। আমেরিকা। রুমের জানলা দিয়ে ব্যস্ত নগরী দেখছে আয়ান, হাতে ধোয়া উড়ন্ত কফি।
মাঝে মাঝে আবার কফির মগ চুমুক দিচ্ছে আয়ান। ডাক্তারি বাকি কিছু পড়া কমপ্লিট করতে আয়ান আমেরিকা এসেছে। যদি ওর ফ্যামিলিকে ছেড়ে আসার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে ওকে। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান মুচকি হাসি দেয়। ঘুম ভাঙলো মহারানীর? আমাকে আগে ডাকেননি কেন? তোমার ঘুমন্ত চেহারা দেখে কেন যেন ডিস্টার্ব করতে ইচ্ছে করলো না, তাই। মেয়েটি আয়ানকে ছেড়ে দুহাত দিয়ে চুলগুলোকে খোপা করে নিল। মগ্ন দৃষ্টিতে সেই দৃশ্য দেখল আয়ান। মায়া করতে গিয়ে আমার কাঁধে তো লস করে দিলেন। মায়া না গো বউ, ভালোবেসে অনেক ভালোবাসি যে তোমায়। আমি অনেক ভালোবাসি, এক সমুদ্র সমান ভালোবাসি। জড়িয়ে ধরে একে অপরকে তারা দুজন ভালোবাসার রঙে রঙিন হয় আবারও নতুন করে। এই মেয়েটাকে গেস করুন সবাই। আদ্রকে মারার পর ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে তীব্র তার একজন লোককে ডেকে ইশারা করে বলে। তীব্রের ইশারা পাওয়ার পর লোকটি রুমে থাকা টিভি থেকে কিছু ভিডিও অন করে। ভিডিওটা দেখে চোখের পানি বন্যা বয়ে যায় আদ্রের। ভিডিওগুলো ছিল মায়েরাকে অত্যাচার করার ভিডিও। মায়েরাকে কেন এভাবে অত্যাচার করছিস তীব্র? ও কি দোষ করেছে? মায়েরা দোষ একটাই, ও তোর জীবন। যেমনটা আমার বোন আমার কাছে ছিল। মায়েরাকে কষ্ট দিলে তুই এমনিতেই মারা যাবি। তার থেকেও বড় কথা, আমার কষ্টের চেয়ে দ্বিগুণ কষ্ট পাবি। মায়েরাকে ছেড়ে দে তীব্র, তুই আমাকে মেরে ফেল কিন্তু ওকে ছেড়ে দে। দিব তো, আজকেই দেব। সারা জীবনের জন্য ছেড়ে দেব। আজকে তোর সামনে তোর লাইফ লাইনকে মারবো, আর তুই শুধু চেয়ে চেয়ে দেখবি। তীব্র চলে যায়। আদ্র পেছন থেকে অনেকবার তীব্রকে আকুতি মিনতি করেছে, কিন্তু তীব্র সেটা শুনছে বলে মনে হয় না। আদনান মাহমুদ সহ তার লোকদেরকে জেলে ধরে বেধড়ক পিটাচ্ছে রোহিত সহ অন্যান্য কয়েকজন পুলিশ। আজ রাজধানীর একটা হোটেল থেকে তাদের ধরা হয়েছে। রোহিত আদনান মাহমুদের চুলের মুঠি ধরে বলে, বল তুই কেন মায়ের ক্ষতি করতে চাস? কেন বারবার ওর উপর হামলা করিস? বল। কখনো বলবো না। বলছি। বল জলদি। মায়েরা দাদা আমাকে এতিমখানা থেকে নিয়ে এসেছে, নিজের ছেলের মতো মানুষ করতে থাকে। কিন্তু দিন যত যাচ্ছিল ততই আমি লুডি হয়ে গিয়েছিলাম। তাই মায়াম্মার আম্মু যখন প্রেগনেন্ট ছিল তখন থেকেই আমি ষড়যন্ত্র শুরু করি। মায়েরার 5 বছর তখন আমি মায়েরাকে দূরে সরিয়ে দেই। আর তখনই আয়নের বাবা মা মায়েরকে পেয়ে নিজের সন্তানের নামে বড় করতে থাকে। মেয়েরাকে দূরে সরানোর পর সেদিন সুযোগ বোঝে মায়েরার মা বাবাকে সরিয়ে দেয় দুনিয়া থেকে। কিন্তু মায়েরা দাদুকে মারতে পারেনি, কারণ সব সম্পত্তির দলিল তার কাছে ছিল। আর তিনি চাইছিলেন মায়ের মাকে সব সম্পত্তি দিয়ে দিতে। তাই আমি মায়ের মাকে মারার প্ল্যান শুরু করি, কিন্তু প্রতিবারই কিভাবে যেন প্ল্যান ফাঁস হয়ে যেত। তোর প্ল্যান ফল এত আদ্রের কারণে। মানে আর তো বুঝতে পেরেছিল মায়ের সাথে ঘটা অ্যাক্সিডেন্টগুলো কাকতালীয় না, কেউ ইচ্ছে করে করেছে। তাই ও আলাদা একটা টিম তৈরি করে মায়ের সেফটির জন্য। রোহিত বাকি পুলিশদের ইশারা করে বেরিয়ে যায়। আর এখন আদ্রকে খুঁজতে হবে। মাইশার সদ্য জন্ম নেওয়া ছেলেকে নিয়ে মেঘের ভর্তি হসপিটালের কাছে দাঁড়িয়ে আছে। হাত পা প্রচন্ড পরিমাণে কাঁপছে মাইশা হসপিটালের রিসেপশন থেকে ইনফরমেশন নিয়ে মেঘের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। মেঘের অবস্থা ভালো না বলা চলে। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে। এখন ওষুধ দিয়ে যতটুকু বাঁচিয়ে রাখা যায় ততটুকুই মেঘের হায়াত। মেঘের কেবিনে প্রবেশ করে মাইশা মেঘের কাছে গিয়ে মাথায় হাত বেলায়। চোখ দিয়ে পানি পড়ছে ওর। কারো স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায় মেঘ। মাইশাকে দেখে মেঘের চক্ষু চরক গাছ। মাইশা বলে, কেন মিথ্যে বললে আমাকে? একটু কি বলা যেত না তুমি অসুস্থ? কেন এত কষ্ট দাও আমায়? কি করেছি আমি বলো? তুমি কষ্ট পাবে তাই আর বলা হয়নি। আর তোমার কষ্ট হচ্ছে না? মেঘ কিছু বলল না। হঠাৎই মাইশার বাচ্চাটা কেঁদে ওঠে। মেঘ চোখ বড় বড় করে মাইশার দিকে তাকায়। মেঘ বলল, মাইশা, ও আমাদের বাচ্চা? তোমার আর আমার ছেলে। মেঘ নিজের সর্বশক্তি দিয়ে উঠে বসে ছেলেকে কোলে নিয়ে হাজারো চুমু দিতে থাকে। মেঘের কোলে যাওয়া মাত্রই বাচ্চাটা কান্না বন্ধ করে দিয়ে হাসতে থাকে। মেঘ বাচ্চাটার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। মেঘ মাইশার দিকে তাকিয়ে বলে, ও কার মতো হয়েছে? তোমার মতো। সত্যি?
আচ্ছা, ওর নাম কি হবে? তুমি ঠিক করো। শ্রাবণ। মেঘ নামটা উচ্চারণ করার পরই হেসে উঠে ওদের ছেলে। হঠাৎই মেঘের শ্বাস নিতে কষ্ট হতে থাকে। মাইশা অস্থির হয়ে ডাক্তারকে ডাকতে যাবে, তখনই মেঘ মাইশার হাত ধরে বলে, আমার সময় শেষ মাইশা। তুমি আমাদের ছেলেটাকে মানুষের মতো মানুষ করো। ভালোবাসি মাইশা। মেঘ কথাটা বলার পর আজীবনের জন্য চুপ হয়ে যায়। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় বহুদূর। মাইশা নিস্তব্ধ হয়ে গেছে। আয়ানের বিয়ে হয়েছে আজ 6 মাস হলো। আয়ান বিয়েটা করতে রাজি ছিল না, কিন্তু ওর ফ্যামিলি বেশ জোর করে ওকে বিয়ে করায়। এতক্ষণ তার সাথে খুনসুটি করছিল আয়ান। আয়ান না চাইতে নোরাকে ভালোবাসতে বাধ্য। আয়ানের ভাবনার মাঝে এটা কখনোই ছিল না যে ও কখনো জান্নাতকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে। কিন্তু নোরা সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। নিজের ভালোবাসার জালে আবদ্ধ করেছে আয়ানকে। রোহিত আদ্রকে খুঁজতে খুঁজতে ঠিক ওই জায়গাটাতেই পৌঁছে যায় যেখানে আদ্রকে আটকে রেখেছিল তীব্র। রোহিত রুমটার দরজা খোলা মাত্রই আদ্র এসে জড়িয়ে ধরে রোহিতকে। আদ্র বলে, একদম ঠিক সময় এসেছিস। আমার এই মুহূর্তে তোরই প্রয়োজন ছিল। আর তো তুই এখানে কেন? তীব্র আমাকে আটকে রেখেছিল। তীব্র তোর ওই ছোটবেলার ফ্রেন্ড? হুম। ও তো আটকাবে কেন? তীব্রের বোন তুবাও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি ওকে পছন্দ করতাম না। এই সামান্য কারণে তুবা সুইসাইড করে, আর তীব্রের মতে আমার কারণে তুবা মারা গেছে। আমি ওকে মেরে ফেলেছি, তাই ও প্রতিশোধ নিতে চায়। তীব্র ওর বোনকে ওর জীবন, ওর বাবা মার থেকেও বেশি ভালোবাসে। আদ্র এতটুকু বলেই দৌড়ে বেড়ে যায়। রোহিত পিছন থেকে আদ্রকে ডেকেছিল, কিন্তু ও না শুনে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ওখান থেকে। তীব্রর হাতে একটা তলোয়ার। ও বেশ যত্ন করে তুলে রেখেছিল নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নেবে বলে। তীব্র তলোয়ারটা নিয়ে মায়রার রুমের দিকে এগিয়ে যায়। রুমে ঢোকা মাত্রই মায়রাকে দেখে বাঁকা হাসি দেয় তীব্র। তীব্রের হাতে তলোয়ার দেখে অনেক ভয় পায় মায়রা। ও অবাক হয়ে বলে, আপনি, আপনার হাতে ওটা? তোমাকে মারার জন্য আমার প্রতিশোধ পূরণ করব আজ। কে আপনি? আপনি আদ্র না, অন্য কেউ। আপনার চেহারা আদ্রের মতো কেন? তীব্র সবকিছু খুলে বলে মায়রাকে। সবকিছু শোনার পর মায়রা অবাক হয়ে তাকিয়ে আছে তীব্রের দিকে। মায়রা পালাতে যাবে, তার আগে তীব্র ওকে ধরে ওর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। 5 বার ছুরি আঘাত করার পর আদ্র এসে তীব্রের হাতে গুলি করে দেয়। মাটিতে লুটিয়ে পড়ে মায়রা। পিছন থেকে রোহিত এসে তীব্রকে ধরে নিয়ে যায়। আদ্র জলদি করে মায়রার কাছে গিয়ে মায়রার মাথা নিজের কোলে নেয়। আদ্র কান্না করে বলে, মায়েরা, তোর কিচ্ছু হবে না। দেখো, হসপিটালে নিয়ে গেলেই তুমি ঠিক হয়ে যাবে। পৃথিবীতে থাকার সময় শেষ আমার আদ্র। আমি আর আপনার সাথে থাকতে পারবো না। আপনার বাচ্চার মা হতে পারবো না। আপনাকে অতিরিক্ত চাওয়া হতে পারবো না। ভালোবাসি আদ্র, খুব ভালোবাসি। কখনো বলবে না তো আমায়? মায়েরা, পাগলের মতো কথা বলিস না। তোর কিচ্ছু হবে না, তুই ঠিক হয়ে যাবে, দেখিস। মায়েরা জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। আস্তে করে আদ্রের বুকে ঢলে পড়েও। 7 বছর পর মায়েরার কবরের সামনে দাঁড়িয়ে আছে আদ্র। হাতে পায়ে ওর শিকল পরানো। আদ্র আজ একজন মানসিক রোগী। মায়েরা মারা যাওয়ার পরপরই পুরোপুরি পাগল হয়ে যায় আদ্র। তীব্রতার কর্মকাণ্ডের জন্য ফাঁসির দড়িতে ঝুলেছে। মাইশা নিজের বাচ্চাকে আজ মানুষ করতে ব্যস্ত। আয়ানেরও একটা মেয়ে হয়েছে। ওরা সবাই ভালো আছে, ভালো নেই শুধু আদ্র। আজকের দিনে মায়েরা মারা যায়, তাই এদিনে মায়েরার কবরের কাছে আদ্রকে না আনলে ও আরো বেশি পাগলামি করে। আদ্র শিকল ও পরিহিত অবস্থায় মায়েরার কবরের কাছে গিয়ে বসে। আদ্র ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। ও বলে, কেন আমাকে ছেড়ে গেলি মায়েরা? আমার ভালোবাসা কি কোনো কমতি ছিল? এত স্বার্থপর কেন তুই? তোকে এত ভালোবাসা দেওয়ার পরও চলে গেলি। ভালোবাসি মায়াপুরী, অনেক ভালোবাসি। একবার ফিরে আয়। কেন বুঝিস না মায়াপুরী? আমি তোকে অনেক বেশি করে চাই। একবার ফিরে আয় মায়াপুরী। কাঁদতে থাকে আদ্র। ওর সাথে আসা ডাক্তাররাও কাঁদে। সমাপ্ত।